আমি কিন্তু কোনো দোষ করিনি মা, ও মেরো না মা, আমাকে মেরো না, ও মানে সেই কুড়িয়ে বাড়িয়ে ঝগড়া করা একটা কথা আছে না, ঠিক যেন সেই রকম মাখনলালটা ঠিক সেই রকম দলের একটা ছেলে। যদি আমরা গল্পটা পুরোটা নাও পড়ে থাকি, প্রথম থেকে যদি পড়তে থাকি এই মুহূর্তে, যে তাকে বলা হচ্ছে চক্রবর্তীদের বাড়ি কোথায়, আর প্রথমেই ফটিকের ফুল নেম আমরা কি পেয়েছি, বাঘা বাগদিটা কে, একে আর কোথাও দেখা যায় না। এবার সে কাজ যতটা বলেছে তার থেকে বেশি করে ফেলছে। তখন আমার মামি বলছে ঠিক আছে যেটুকু বলেছি সেটুকুই যথেষ্ট, ঢের হয়েছে, যাও কেটে পড়ো। এটা একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যালো 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 ক্লাস 11, তোমরা আগের দিন থেকে অপেক্ষায় আছো, যখনই দেখেছো যে ক্লাস 12 এর জন্য ম্যাম তো নিয়ে চলে এসছে ফার্স্ট ওয়ান শট, তখন থেকেই বলছো যে আমাদেরটা কবে হবে ম্যাম, ক্লাস 11 কবে স্টার্ট হবে। তো তোমাদেরকে বলেছিলাম যে হ্যাঁ খুব দ্রুতই স্টার্ট হয়ে যাবে, মানে অলরেডি অন্যান্য সাবজেক্টের তো হয়েই গেছে, বাংলারও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো সেই অর্থে তোমাদেরও ফার্স্ট যে টপিক অর্থাৎ ছুটি নিয়ে আজকে আমি চলে এসেছি। তো ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে যারা যারা পড়ছো এবং যারা পড়াশোনা স্টার্ট করে দিয়েছো কিন্তু চাইছো একটু রিভিশন, একটু হেল্প, যে যাতে আমরা গল্পগুলো আরও ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারি কোনো টিচারের হেল্পের সাহায্যে, তো সেই রকমের জন্যই আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছুটি 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 গরম গরম রুটি। ঠিক আছে, চলো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর একটা গল্প, যেটা বোঝার মতো এমন কিছু কষ্ট নেই যে বুঝতে হবে, যেমন তোমাদের ক্লাস 12-এ যেটা পড়িয়েছিলাম আগের দিনে হলুদ পোড়া, ওটায় বেশ বোঝার সমস্যা রয়েছে, মানে বাচ্চাদের একটু বোঝাতে হয়, কিন্তু তোমরা ছুটি গল্পটা ইজিলি বুঝতে পারবে। কারণ কারণ একটাই যে এটা মানে এমন কিছু কঠিন গল্প নয়, আমরা ক্লাস 8-এ এই গল্প পড়ে এসেছি, তো সেই জায়গায় তোমরা তো ক্লাস 11, তোমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথাই নয়, তাই না? চলো তাহলে বেশি না বকে শুরু করা যাক। আর প্রথমত যেহেতু এটা ওয়াইটিতে তোমরা আমাকে দেখছো, তাই যারা যারা আমাদের পিডব্লিউতে নতুন, যারা এখনো পর্যন্ত পিডব্লিউ অ্যাপ ডাউনলোড করে কোনো ব্যাচ ট্যাচ নাওনি বা কোনো এনরোলমেন্ট নেই, তাদের উদ্দেশ্যে এই স্লাইড, যে তারা পিডব্লিউ অ্যাপটা ডাউনলোড করে নাও, ডাউনলোড করে নিয়ে এই যে ফ্রি সিরিজগুলো আমাদের চলছে, যেটা আমাদের সেম 1-এও হয়তো ছিল, সেম 2 সেম 3-তে ছিল, তো সেই রকমই তোমাদের জন্য সেম 2-এর উদ্দেশ্যে আবারও নিয়ে আসা হয়েছে এই রকম ফ্রি সিরিজ। তো সেইগুলো যাতে তোমরা ফ্রিতে 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 একেবারে সমস্ত নোটস এবং যা কিছু আর কি প্র্যাকটিস সেট ইত্যাদি দেওয়া হবে সেগুলো যাতে পেতে পারো, সেই জন্য নিজেদের নাম এনরোলমেন্ট করে নাও এবং ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে তোমরা অ্যাড হয়ে যাও। ঠিক আছে, এটা সম্পূর্ণ ফ্রিতে, কোনো ব্যাপার না। যেমনভাবে তোমরা একটা গেমিং অ্যাপ ডাউনলোড করছো বা কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ ডাউনলোড করছো, সেইভাবে অ্যাপ ডাউনলোড করে নাও আর নিজেদের নাম এনরোলমেন্ট করে নাও, ব্যাস এটুকুই কাজ, তাহলেই সব কিছু ফ্রিতে পেয়ে যাবে। এবার কখনো কখনো এক একটা কোয়েশ্চেন আসছে যে ম্যাম আপনি যে প্র্যাকটিস শিট দিচ্ছেন বা কিছু কোনো কোয়েশ্চেন যেগুলো আমরা দিয়ে থাকি সেগুলো তো অ্যাপে পাওয়া যাচ্ছে না। যদি অ্যাপে পাওয়া না যায়, তার দ্বিতীয় বিকল্প হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আমাদের পিডব্লিউ বাংলার, যেটা হচ্ছে একটা 8, 9, 10-দের, যেটা বাচ্চাদের, এবং একটা পিডব্লিউ বাংলা বলেই হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেটা তোমাদের 11, 12-এর জন্য। তো সেখানে তোমরা জয়েন হয়ে যাও, তাহলে সেখানে ওই প্র্যাকটিস সেট যেগুলো থাকবে বা শিট যেগুলো থাকবে সেগুলো পেয়ে যাবে। বেশ, এবার আসবো অবশ্যই লেখক পরিচয়ে, কারণ জানোই যে লেখক পরিচিতি থেকেও অনেক সময় শর্ট কোয়েশ্চেন আমাদের আসে, কিন্তু যদিও আমাদের এখানে শর্ট কোয়েশ্চেনের কোনো ব্যাপার নেই, তাহলে আমরা লেখক পরিচিতিটা পড়বো কেন? প্রথমত যে রবীন্দ্রনাথ সম্বন্ধে আমরা সবাই জানি, কিন্তু যদি অন্য লেখক হয় তাহলে তাদের ক্ষেত্রে তাদের পরিচিতিটা জানা এই জন্য প্রয়োজন যে কখন আমরা কোনো রকম যখন বিভিন্ন ধরনের গল্প কবিতা ইত্যাদি আমরা পড়ে থাকি, তাহলে কবি বা লেখকের পরিচয়টা যদি আমরা জেনে থাকি তাহলে তার ব্যক্তিগত জীবনের সাথে আমরা অনেকটা রিলেট করে ব্যাপারটাকে পড়তে পারি, বা তিনি তার জীবনে কি কি দেখেছেন, কোন অভিজ্ঞতা থেকে তিনি লিখলেন, এরকম বিষয়গুলো থেকে আমাদের বুঝতে সুবিধা হয়, তাই তো? তো সেই জন্যই চলো দেখা যাক। রবীন্দ্রনাথের তো সবাই জানো, তাও একটুখানি না বললেই নয়। রবীন্দ্রনাথ ঠাকুর 1861-তে জন্ম, 1941-এ তার মৃত্যু। জন্ম কলকাতার জোড়াসাঁকোয়, জানোই তোমরা। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, গীতিকার, সমস্ত কিছু তিনি। তার মানে কোন ক্ষেত্রে যে তার বিচরণ নেই সেটা ভাবতে গেলে মানে আমাদেরকে বোধহয় 2 দিন ধরে ভাবতেই হবে যে আচ্ছা এই ক্ষেত্রটায় তার বিচরণ নেই, বাদ বাকি সব জায়গাতেই তিনি আছেন। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির প্রধান রূপকারদের মধ্যে একজন। শিক্ষা বিষয়ে তার বৈপ্লবিক চিন্তা জন্ম দিয়েছিল শান্তিনিকেতনের শিক্ষা বিষয়ে বৈপ্লবিক চিন্তা, এটাই জন্ম দিয়েছিল শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের, যা পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপ পায়।
1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। অন্ধ গোঁড়ামির বিরোধিতা করেন, নতুন ভাবনাকে স্বাগত জানানো তার লেখার একটা বৈশিষ্ট্য। মাত্র 16 বছর বয়স থেকেই রবীন্দ্রনাথ ভারতী, হিতবাদী, সাধনা ইত্যাদি পত্রিকাগুলিতে লেখালেখি করতে থাকেন। শিলাইদহে অর্থাৎ বাংলাদেশে বর্তমানে শিলাইদহ জায়গাটা, এখানে তার জমিদারি পরিদর্শনকালে তিনি খুব কাছ থেকে গ্রামীণ বাংলা ও সাধারণ মানুষের জীবন পর্যবেক্ষণ করেন। এখান থেকেই কিন্তু তার একটা মানে বলতে পারো যে জীবনের একটা টার্নিং পয়েন্ট, যেখানে তিনি গিয়ে বুঝতে শুরু করেছেন যে কলকাতার এই যে শহরে ব্যাপার স্যাপার যেখানে তিনি থাকছেন, এখানের থেকে গ্রামে অনেক শান্তি, অনেক স্নিগ্ধতা, আর সেখানকার মানে গ্রামীণ পরিবেশটা অনেকটা উন্মুক্ত, যেন পাখির মতো মানুষ চাইলেই যখন খুশি উড়ে যেতে পারে, যখন নিজের বাসা বাঁধতে পারে, মানে এই রকম একটা সুন্দর একটা ব্যাপার থাকে তার মধ্যে। তো সেটা তিনি যেন এই সময় থেকেই শিলাইদহে থাকাকালীন তার মনের মধ্যে এরকম ভাবনাটা আসতে থাকে, এবং তিনি সেখান থেকেই কিন্তু বিভিন্ন লেখা লিখতে থাকেন এরকম গ্রাম কেন্দ্রিক। গ্রাম বাংলার সাধারণ জীবনের সেই অরূপতা ফুটে উঠেছে তার বিভিন্ন ছোট গল্পে। যেমন কিছু কিছু ছোট গল্প বলা হচ্ছে দেনা পাওনা, কাবুলিওয়ালা, গুপ্তধন, খোকাবাবুর প্রত্যাবর্তন, ক্ষুধিত পাষাণ, ছুটি, ল্যাবরেটরি, শুভা, নষ্টনীর ইত্যাদি ইত্যাদি অনেক নাম আছে, আর পড়ছি না। তার রচিত ছোট গল্পগুলি গল্পগুচ্ছ সংকলনেতে কিন্তু রয়েছে। এবার গল্পগুচ্ছ ইজিলি তোমরা মানে যে কোনো জায়গা থেকে পেয়ে যেতে পারো। কারো যদি ইচ্ছে হয় যে হ্যাঁ কিছু কিছু তো আমাদের পাঠ্যে থাকেই রবীন্দ্রনাথের, সেই সমস্ত জিনিস তো আমরা পড়েইছি, এক্সট্রা কিছু পড়তে চাই, যেমন তার মধ্যে আমি যেমন একটা গল্প মানে মোস্টলি তোমাদেরকে বলবো যে ক্ষুধিত পাষাণ, পড়ে দেখো একবার, ভীষণ সুন্দর একটা গল্প। আর শুভা টুভা এগুলো তো পড়েছো, তোমাদের ছিল, নষ্টনীরটাও পড়ে দেখতে পারো, এরকম। ঠিক আছে, তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর গল্প আছে, যদি গল্পগুচ্ছটা কালেক্ট করে পড়তে চাও পড়ে নিও, তার সম্বন্ধে আরো কিছু জানতে পারবে। এবার হচ্ছে ছুটি গল্পের ভিতরকার বিষয়বস্তুতে আমরা আসব। কি বলছে, ওকে। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল। কি বলছে, প্রথম একটা আমরা ক্যারেক্টার পাচ্ছি ফটিক চক্রবর্তী, পুরো নামটাই আমরা মনে রাখবো, ফটিক চক্রবর্তী। ফটিক চক্রবর্তী সে কে? সে নাকি বালকদিগের সর্দার, অর্থাৎ বালকদের সর্দার। তাহলে গ্রামে গঞ্জের পরিবেশ বুঝতেই পারছো, অনেক বালকেরা একের সাথে মানে অনেক বালক একসাথে তারা খেলাধুলা করে, তারা মানে যে কোনো কোনো একটা অভিযানে যায়, তারা ঘুড়ি উড়াতে যায়, কোনো কিছু ধরো কারো বাড়ি থেকে কিছু ফল চুরি করে খাওয়া, কিংবা হচ্ছে কাউকে একটুখানি দুষ্টুমি করে কারোর পিছনে লাগা, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই বন্ধুত্বপূর্ণ ভাব থাকে গ্রামের সমস্ত বাচ্চাদের মধ্যে। তো শহরে থাকে না সেটা বলছি না, কিন্তু এইরকম ব্যাপারটা একটু কম থাকে। তো যাই হোক, সেখানে সেই সমস্ত বালকদের মধ্যে সর্দার হয়ে গিয়েছিল, অর্থাৎ যেমনভাবে একটা বাচ্চাদের টিমের বাচ্চা পার্টির একজন নেতা তো থাকে নাকি, একজন দল নেতা থাকে, ঠিক সেই রকম তোমরা যেমন আমার বাচ্চা পার্টি, তোমাদের দলের কোনো যদি নেতা টেতা থাকে তাহলে সে হচ্ছে সর্দার হয়ে যাবে। যাই হোক, তো সেই ছিল হচ্ছে ফটিক। এবার তার মাথার মধ্যে একটা নতুন ভাবোদয় হয়েছে, একটা কিছু একটা মাথায় এসছে যে কি হবে কিছু। কি হয়েছে সেটা, নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। তাহলে কি বলা হচ্ছে, নদীর ধারেতে একটা প্রকাণ্ড শালকাঠ, ধরো এই শালকাঠটাই নদীর ধারেতে ছিল, নদীর পাড়েতে শালকাঠ একটা মাস্তুলে পরিণত হওয়ার জন্য। তোমরা জানো যে কোনো একটা নৌকা যদি এরকম, মোটামুটি একটা আমি আঁকছি, একটা নৌকার যদি পাল বাঁধা হয়, ঠিক আছে, তো এই যে একটা ডান্ডা মতো থাকে না, মানে এইরকম টাইপের যে ডান্ডাগুলো থাকে যেখানে ওই পালটাকে বাঁধা হয়, ধরো এরকম হাওয়ায় উড়ছে তাই, ঠিক আছে, তো এই যে ডান্ডাগুলো থাকে সেগুলো হচ্ছে মাস্তুল। ঠিক আছে, এগুলো হচ্ছে মাস্তুল। তোমরা ক্লাস 9-এর নোঙর কবিতায় পড়েছিলে যে যতই মাস্তুলে বাঁধি পাল, তাই তো একটা লাইন ছিল যে যতই মাস্তুলে বাঁধি পাল তবু এ নৌকা চিরকাল। তো সেই মাস্তুল হচ্ছে এই লাঠি বা ডান্ডাগুলো, যেগুলো কি, যেগুলো হচ্ছে কাঠ দ্বারা তৈরি হয়, কাঠ দ্বারা তৈরি,
এবার ভাবো, তুমি ভাববে যে বাপরে ম্যাম, শাল কাঠ দিয়ে তো এত দামি কাঠ, এটা যদি আমাদের কাছে থাকে আমরা তো বাড়ির আসবাবপত্র বানাবো, আর এখানে শাল কাঠ দিয়ে মাস্তুল বানিয়ে দিচ্ছে। কারণটা ভাবতে হবে যে তখনকার দিনে যখন এটা লেখা হচ্ছে সেই সময়ে তখন তো শাল কাঠের এই এত দাম, আকাশ ছোঁয়া দাম, বা শাল কাঠ পাওয়াই যাচ্ছে না, অন্য কোনো কাঠেতে আমরা বাড়ির আসবাবপত্র বানাচ্ছি এরকমটা হতো না। শাল কাঠ ইজিলি অ্যাভেলেবেল হতো, আর সেটা দিয়ে মানুষ নৌকার মাস্তুল বানানোর মতো কাজও করতো। সেই জন্য বলছে প্রকাণ্ড একটা শালকাঠ ছিল, সেটা কি হতো, সেটা মাস্তুলে রূপান্তরিত হওয়ার জন্য সেখানে পড়েছিল, স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। এবার বাচ্চারা ওটাকে ঠিক করেছে, বাচ্চা পার্টি ভেবেছে যে কি করা যায়, ওই শালকাঠটাকে সবাই মিলে গড়িয়ে 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 নিয়ে যাব। এবার বেশ মজা হবে, গোল জিনিস এরকম গড়িয়ে গড়িয়ে নিয়ে যেতে ভালো লাগবে, ঠিক। এবার বলা হচ্ছে যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। এবার যে লোকটা ওই কাঠটাকে রেখে গেছে সেই লোকটার আবশ্যককালে, অর্থাৎ যখন তার প্রয়োজন, ঠিক আছে, আবশ্যককালে বলতে প্রয়োজনকালে, প্রয়োজনকালে তার যখন প্রয়োজন হবে সেই সময় এই মানে তারা এইটাকে দেখে যে কাঠটা ওখান থেকে নেই বা চলে গেছে, সেটা দেখে কতটা যে তাদের মধ্যে বিস্ময়, বিরক্তি, অসুবিধা বোধ হবে, সেটা ভেবেই তারা যেন বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করলো। ঠিক আছে, ভাবলো যে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, চলো ফটিকের কথাতেই সায় দেওয়া যাক, ফটিকের কথা অনুযায়ী সবাই মিলে ওই কাঠটাকে গড়িয়ে গড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাক। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময়ে ফটিকের কনিষ্ঠ অর্থাৎ ছোট ভাই, কনিষ্ঠ মানে কি, ছোট ভাই, কনিষ্ঠ মানে ছোট ভাই, ছোট ভাইয়ের নাম কি, মাখনলাল। মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির ওপর গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। এবার কি করেছে, এই যে শাল কাঠটাকে এরা এখান থেকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যেতে চাইছিল, সেই কাঠের ওপর গিয়ে বসে গেছে ফটিকের ভাই মাখনলাল। এই মাখনলাল যে এখানে বসে গেল, এবার তাহলে স্বাভাবিকভাবেই তার এইরকম ঔদাসীন্য দেখে, মানে সে যে উদাসীনভাবে সেখানে গিয়ে বসে গেল, আমি এখান থেকে সরবো না, এই যে তার উদাসীনতা, সেটা দেখে বাকি ছেলেরা এবার বিরক্ত হলো, বিমর্ষ হয়ে গেল, তাদের মধ্যে যে আনন্দটা থাকার কথা ছিল সেটা আস্তে আস্তে স্তিমিত হয়ে গেল, ঝিমিয়ে পড়লো। ঠিক, একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল। এবার একজন এসে কি করেছে, একটু আধটু তাকে ঠেলেছে, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। একটু ঠেলার সত্ত্বেও সে একটুও বিচলিত হয়নি, মানে কোনো রকম চাঞ্চল্য তার মধ্যে নেই। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। অকাল তত্ত্বজ্ঞানী কাকে বলা হয়েছে, মানে অকালে বেশি জেনে গেছে এমন, আর সেটা কে, অবশ্যই মাখনলাল। ঠিক আছে, তাহলে অকালে বেশি জেনে গেছে, বা তার হচ্ছে তত্ত্বজ্ঞান, তাত্ত্বিক জ্ঞান, দর্শন শাস্ত্রের জ্ঞান, তত্ত্বের জ্ঞান, এই সমস্ত বিশাল জ্ঞান আছে, এইরকম একটা ভাব দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি সেটা নয়, মানে তার ভাবটা দেখে মনে হচ্ছে বিশাল সে তত্ত্বজ্ঞানী এরকম। আর ফটিক আসিয়া, সরি কোথায় জানো, হ্যাঁ, অসারত সম্বন্ধে নীরবে চিন্তা করতে লাগলো, আচ্ছা হয়ে গেছে। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। এবার ফটিক তার ভাইকে এসে বলছে যে দেখ মার খাবি, ফটিক কিন্তু রেগে গেছে, দেখো ওর মুখটা রেগে গেছে, রেগে গিয়ে বলছে দেখ এবার কিন্তু মার খাবি, ওঠ এই বেলা ওঠ, মানে এক্ষুনি উঠে যা। সে তাহাতে আরো একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপ দখল করিয়া বসিল। এটা কেমন বলতো, মানে সেই কুড়িয়ে বাড়িয়ে ঝগড়া করা একটা কথা আছে না, ঠিক যেন সেই রকম মাখনলালটা ঠিক সেই রকম দলের একটা ছেলে। দেখো বাকি বাচ্চারা খেলছিল, তোর যদি মনে হয় যে তাদের সঙ্গে খেলবো তাহলে খেল, তাদের খেলা পণ্ড করার মানেটা কি, কিচ্ছু যায় আসে না, ওটা কার গাছের গুঁড়ি, কার কি হবে, তোর তো কেউ নয়। তুই এসে ওদের সঙ্গে হয় খেলায় যোগ দে, কিংবা ভালো না লাগলে তুই ডিস্টেন্স মেনটেন কর, তুই দূরে গিয়ে বসে থাক, নিজের মতো খেল না। কি করবে, বদমাইশি বুদ্ধি, যে দাদারা খেলছে দাদাদের খেলা পণ্ড করব। ঠিক, তাহলে
ওর কিন্তু শয়তানি বুদ্ধি মাথার মধ্যে। তো সেই রকম মাখনলাল সে কি করেছে, একটু নড়ে চড়ে বসেছে, আসনটাকে আরো স্থায়ী রূপে একদম মানে ভালো করে জাঁকিয়ে বসা যেটা বলে না, সেই রকম ভাবে বসেছে যাতে ওকে কেউ সরাতে না পারে। এরূপ স্থলে সাধারণের নিকট রাজ সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ড দেশে অর্থাৎ গালে অনতি বিলম্বে অর্থাৎ কোনো দেরি না করে, দেরি না করে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল, কিন্তু সাহস হইল না। ঠিক আছে, তাহলে কি বলছে যে এই রকম অবস্থায় তার ভাই যেরকম ভাবে ওখানে জাঁকিয়ে বসেছে, যেভাবে তাদের খেলাটাকে পণ্ড করছে, উচিত ছিল ফটিক যেহেতু বয়সে বড় তার ভাইকে একটা কষিয়ে চড় দেওয়া, কিন্তু সেই চড় দেওয়ার সাহস তার হলো না। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যে ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না। সেখানেও কিন্তু সে করল না, মানে দুটো এই করিল না ব্যাপারগুলোকে দেখবে, কারণ এর পরবর্তীকালে গিয়ে আবার আমরা এটার ব্যাখ্যাটা করব। কারণ পূর্বাপেক্ষা আরেকটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আরেকটু বেশি মজা আছে। প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে 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 আরম্ভ করা যাক। এবার তার মাথায় অন্য একটা বুদ্ধি এসেছে, যে এর থেকেও ভালো বুদ্ধি। কিরকম যে মজা আছে, প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াতে আরম্ভ করা যাক। তার প্রস্তাবটা হচ্ছে এই যে মাখন তো বসেই আছে, তাহলে মাখনকে শুদ্ধ গড়ানো যাক। এবার এরা বাচ্চা, এদের স্বাভাবিকভাবেই মানে যাই বলি না কেন একটু বৈজ্ঞানিক বুদ্ধিও কম বা সামাজিক বুদ্ধিও কম, তাই জন্য একটা গোল এরকম গাছের গুঁড়ি আছে, তার ওপরে কেউ বসে আছে। এবার এটাকে যদি আমি গড়াই, অর্থাৎ এটা জাস্ট একটা যদি পাক খায়, তাহলে কি হবে, এর উপরস্থ যে বস্তুটা সেটা তো নিচে পড়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। এখানে আমার ছোট কিছু নেই, না হলে রেখে দেখাতাম যে উপরে কিছু একটা রাখলে এরকম গড়ালে পড়ে যাবে, এটা তোমাদের স্বাভাবিক বুদ্ধিতে খাটে। কিন্তু এখানে একটা 12-13 বছরের বাচ্চা বা তার থেকেও ছোট কিছু, তাদের কথা বলা হচ্ছে, তাহলে তাদের বুদ্ধি ভাবো। তার উপর তারা তো এত মানে আমাদের এখনকার দিনে শিক্ষার মতো এতটা শিক্ষিত নয়, তো তাদের যেটুকু শিক্ষা আছে বা যেটুকু তারা জানে সেই হিসেবে তারা বুঝতে পারছে না যে কি হবে। যাই হোক, তারা এরকম ভাবে মাখনকে উপরে বসিয়ে বলছে যে ওকে শুদ্ধ করানো যাক, ভেবেছে গাড়ির মতো ওটা গড়গড়িয়ে যাবে আর মাখন উপরে বসেই থাকবে, এটা গাড়ির মতো যাবে। এটা বুদ্ধি নেই যে দুদিকে দুটো চাকা লাগালে উপরে পাটাতন দিলে তবেই সেটা গাড়ির মতো যাবে, আর একটা গোটা গুঁড়ি মানে জাস্ট লাইক একটা চাকা। তো একটা চাকা যদি এরকম গোল করে ঘোরে, তার উপরস্থ যা বস্তুই থাকুক না কেন সেটা উল্টে পড়ে যাবে, সেটা তাদের বুদ্ধিতে কুলায়নি। ঠিক আছে, সেই জন্য ভেবেছে যে এটাতে ভালোই হবে। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে। মাখনও মনে করছে বাবা, আমি উপরে বসে থাকবো আর সবাই মিলে আমাকে গড়াবে, আমি তো রাজা, আমার তো গৌরব আছে। কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। তাহলে এটা এই যে আনুষঙ্গিক বিপদটা যেটা আমি ব্যাখ্যা করলাম, সেই বিপদের সম্ভাবনা কারোর মাথায় আসেনি, সেটা ফটিকের মাথাতেও আসেনি, মাখনের মাথাতেও আসেনি, বা অন্য বাচ্চাদের মাথাতেও আসেনি। ঠিক আছে, ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করলো, মারো ঠেলা হেইও, সাবাস জোয়ান হেইও। গুঁড়ি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব তত্ত্ব জ্ঞান সমেত ভূমিসাৎ হইয়া গেল। তাহলে গুঁড়ি একটা পাক ঘুরতে না ঘুরতেই, দেখো ওই জন্য লেখক কিন্তু পার্টিকুলার বলেছেন যে একটা পাক ঘুরতে না ঘুরতেই, স্বাভাবিকভাবেই একটা গুঁড়ি এইরকম হাফ পাক যেতে না যেতেই কিন্তু উপরেরটা পড়ে যাবে, উপরে যাই যে বসে আছে বা যাই থাকুক না কেন সেটা পড়ে যাবে। ঠিক, এবার সেই জন্য বলছে যে মাখন শুধুমাত্র মাখন পড়ে গেল সেটা নয়, তার গৌরব গাম্ভীর্য তত্ত্বজ্ঞান সব সমেত সে উল্টে ভূমিসাৎ হয়ে গেল, সে মাটিতে পড়ে গেল। খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ সৃষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল, অর্থাৎ শশের ন্যায় ব্যস্ত। শশর ন্যায় ব্যস্ত, অতি ব্যস্ততা বোঝাতে এটা বলা হয়েছে। ঠিক,
তাহলে শশও যেমন সবসময় একটা ব্যস্ততার মধ্যে দিয়ে থাকে, করে যখন খায় দেখবে করে যা কিছু খাবে একবারে মুখের মধ্যে করে ঢুকিয়ে নেয়, মানে যেন মানুষে খাচ্ছে এরকম মনে হয়। তো যখন ছোটে তখনও গুড় করে ছোটে। তাহলে শশও যেমন সবসময় ব্যস্ততা দেখায়, ঠিক সেই রকমই যেন ব্যস্ততা দেখাচ্ছে ফটিক। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপর গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। হ্যাঁ, নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল, খেলা ভাঙিয়া গেল। তাহলে এবার মাখন কি করলো? মাখন তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, ও তো এমনিতেই মানে দাদাকে সবসময় মানে খারাপ নজরে দেখার জন্যই এরকম কাজ করে, যে কোনো দিক থেকেই হোক না কেন। সে তার মায়ের কাছে এবার গিয়ে নিশ্চয়ই অভিযোগ জানাবে। সেই জন্য সে একে তো দাদাকে মারলো, তুই তো নিজেই বসেছিলি, তুই উঠলি না কেন? যখন বলা হলো যে তোকে শুদ্ধ এখানে গড়ানো হবে, মাখনকে শুদ্ধ গড়ানো হোক, তখন তুই নিজে উঠলি না কেন? তোর দোষ। কিন্তু না, সেটা কে শুনবে? দাদার দোষ, দাদা এরকম কাজ করেছে, আমাকে মানে এখানে নিচে পতিত করেছে। তার নাকে মুখে আঁচড় কেটে এবার সে ঘরে পালিয়ে গেছে। ফটিক গোটা কত কাশ উৎপাটন করিয়া, এবার ফটিক কি করেছে? গোটা কত কাশ মানে কাশ ফুল যেটা আমাদের হয়, সেই কাশ গাছ, কাশ ফুলের গাছ উৎপাটন করিয়া মানে উপড়ে ফেলে, উৎপাটন মানে উপড়ে ফেলা, লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের ওপর রে বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। তাহলে কাশের গোড়াগুলো চিবাতে হয়তো গ্রামের ছেলেরা তখনকার দিনে হয়তো চিবাতো, ভালো লাগে, আমি জানি না যে কেমন লাগে, বাট হয়তো ভালো হয়। তো তারা সে কি করেছে, কয়েকটা কাশ ফুলের গাছ তুলেছে, তুলে সে কাশের গোড়াটা সে চিবাতে লেগেছে নৌকার ওপর বসে। একটা অর্ধনিমগ্ন নৌকা, যেটা অর্ধেকটা ডুবন্ত অবস্থায় আছে, বুঝতেই পারছো। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। যেহেতু একটা নৌকার ওপর সে বসেছিল, তো স্বাভাবিকভাবেই ঘাটে অন্য নৌকা এলে সে তো দেখতে পাবে। সেই সময় একটা বিদেশি নৌকা ঘাটে এসে দাঁড়ালো। বিদেশি মানে তাই বলে এরকম না যে হচ্ছে আমেরিকা অস্ট্রেলিয়া কোথাও না কোথাও থেকে এসেছে, সেই রকম বলা হচ্ছে না। মোট কথা আমাদের গ্রামের নয়, ফটিক যে গ্রামে বসবাস করছে সেই গ্রামের নয় এমন। বেশ, একটি অর্ধবয়সী ভদ্রলোক, কাঁচা গোঁফ পাকা চুল, এইখানটা মনে করে রাখবে কারণ পরে আরেক জায়গায় আছে, কাঁচা গোঁফ পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? আচ্ছা, এখানেও একটা জিনিস নোট করবে, মানে ব্যাপারটা যে যদি আমরা গল্পটা পুরোটা নাও পড়ে থাকি, প্রথম থেকে যদি পড়তে থাকি এই মুহূর্তে, সেই হিসেবে বলছি যে তাকে বলা হচ্ছে চক্রবর্তীদের বাড়ি কোথায়। আর প্রথমেই ফটিকের ফুল নেম আমরা কি পেয়েছি? ফটিক চক্রবর্তী, তাই তো? ফটিকের পুরো নামটা পেয়েছি ফটিক চক্রবর্তী। আর এখানেও এই যে অর্ধবয়সী একটা যে লোক এসেছেন বিদেশ থেকে, মানে অন্য কোথাও একটা থেকে, তো তিনিও কিন্তু জিজ্ঞেস করেছেন যে চক্রবর্তীদের বাড়ি কোথায়। তাহলে আলটিমেট জিজ্ঞেস করছেন কার কথা? ফটিকদেরই বাড়ির কথা জিজ্ঞেস করছেন ফটিককেই। তাহলে সে ইজিলি বলে দিতে পারে। বা অনেক সময় কি আমাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করে, আরে আমাদের বাড়ির কথা জিজ্ঞেস করছে, এই লোকটাকে তো কখনো দেখিনি, কে লোকটা, আরে আসুন আসুন, এটা তো আমাদেরই বাড়ি, চলুন চলুন, এই তো এইদিকে। আমরা একটা বেশ আবেগের সঙ্গে উদ্বেগের সঙ্গে কাজ করি, তাকে নিজেদের বাড়ি দেখাই। কিন্তু ফটিকের মধ্যে সেই রকম লেশ মাত্র নেই। কি বলছে? বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হোথা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রইল না। এবার ওই হোথা বলে দিয়েছে, সে চিবাচ্ছে, ওই হোথা। আরে কোন দিকে, কোথা, এদিক না এদিক, যাবোটা কোন দিকে, সেটাও আর বললো না, ভালো করে বোঝাও গেল না। বালকটি আবার ভদ্রলোকটি আবার জিজ্ঞেস করলেন, কোথা? সে বলিল, জানি নে। তাহলে ওই হোথা প্রথমে বলেছিল, তারপর বলছে জানি নে। মানে আসলে এবার সে এরকম ভাবটা দেখাচ্ছে কেন? প্রথমত ফটিক এমনিতেই একটু উদাসীন মনের অধিকারী, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ফটিক অ্যাকচুয়ালি সেই সময় একটু চিন্তায় ছিল, কারণ এই যে প্রথম থেকে বলা হয়েছিল যে সে চাইলে মাখনকে একটা চর কষাতে পারতো, কিন্তু কষায়নি। তার উপর একটু রাগ করে দুটো কথা বলতে পারতো, কিন্তু বলেনি। কেন? কারণ তার আছে মায়ের ভয়। ঠিক, কারণ তার মায়ের ভয় আছে, কারণ সে জানে যে মাখনলাল ছোট, তাই সে গিয়ে বেশিরভাগ সময়ই মায়ের কাছে নালিশ করে। এবং যেহেতু ফটিক বড়, তাই মা কিন্তু আগাপাস্তলা বিচার না করেই ফটিককেই বকা দেয় বা ফটিককেই মারে।
এটা স্বাভাবিক, যে কোনো বাড়িতে তোমরা দেখে নেবে, যে কোনো বাড়িতে যাদের ভাই বোন আছে, তো তারা দেখবে যে তোমরা যদি বড় হও এবং যদি তোমাদের ভাই বোন থেকে থাকে, তাহলে খুব মিল পাবে এই ব্যাপারটার মধ্যে। দোষ করেছে কিন্তু ভাই কিংবা বোন, সে কিন্তু আগে এসে তোমাকে মেরেছে কিংবা চুল ছিঁড়েছে, খামচে দিয়েছে, কিছু না কিছু একটা করেছে, কিন্তু তুমি যেই ওকে ঘুরে এক ঘা মারলে দিয়ে ও কাঁদতে শুরু করলো, এবার কিন্তু বাবা মা এসে তোমাকে উদম ঠ্যাঙাবে কিংবা হয়তো বকাবকি করবে যে হ্যাঁ তুই বড় হয়ে কেন করবি, তুই তো বড়, তোকে তো বুঝতে হবে, ও তো বাচ্চা, ও তো ছোট, যতই তোমার থেকে হয়তো 1-2 বছরেরই ছোট, কিন্তু তার সত্ত্বেও বলবে ও তো বাচ্চা, যেহেতু ছোট। তাহলে বকাটা বেশিরভাগ বড় ছেলে মেয়েরাই খায়। তো সেই রকম এবার সেটা সে জানে, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা ফটিকের ক্ষেত্রে, সেই জন্যই হয়তো সে একটু উদাসীনভাবে ওই নৌকাতে বসে বসে কাশ চিবাচ্ছিল এবং সে মনে মনে ভাবছিল যে এর পরবর্তী ব্যাপার কি হতে পারে, বা মা যদি বকে, যদি মারে, কি যে হবে, মাখনটা এরকম বদমাস, এরকম করে বেড়ায়, ইত্যাদি ইত্যাদি ভাবনা চিন্তা হয়তো তার মধ্যে কাজ করছিল। সেই জন্য যে একটা লোক এসে তার বাড়িরই অ্যাড্রেস জিজ্ঞেস করছে আর সে তাকে বলে দিচ্ছে ওই হোথা, কিংবা তারপরে বলছে জানি নে, এটা কিন্তু তার ওই উদাসীনতার লক্ষণ। হ্যাঁ, তারপর জানি নে এই বলিয়া কি করছে, পূর্ববৎ মানে আগের মতোই, পূর্ববৎ মানে আগের মতোই, আগের মতোই তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। তৃণমূল কেন বলা হয়েছে, কারণ কাশ একটা তো ঘাস জাতীয়, মানে বড় ঘাস জাতীয় একটা উদ্ভিদ, তো সেই জন্য তাকে তার গোড়া থেকে, যেহেতু কাশের গোড়া থেকে চিবিয়ে চিবিয়ে ও রস গ্রহণ করছিল, সেই জন্য তৃণমূল বলা হয়েছে। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। তখন ওই যে বাবুটি কাঁচা গোপ এবং পাকা চুলওয়ালা, সেই লোকটি কিন্তু অন্য লোকের সাহায্য গ্রহণ করে সে এবার চলেছে। অবিলম্বে বাঘা বাগদি আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। ফটিক এবার বিরক্ত হয়ে ও বলছে যাব না, মা ডাকছে, বুঝে গেছে ফটিক। ফটিক বলছে আমি যাব না। বাঘা তাকে বলপূর্বক আরকোলা করিয়া তুলে নিয়ে গেল, ফুল লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুঁড়িতে লাগিল। এবার একটা জিনিস দেখবে, এই বাঘা বাগদিটা কে, একে আর কোথাও দেখা যায় না, ঠিক আছে? এই যে বাঘা, সম্ভবত তাদের বাড়ির ভৃত্য। সেই জন্যই দেখো, যদি বাঘা, মানে এটার সম্ভাবনাটা আমি বলে দিচ্ছি, যদি বাঘা একটা পাড়ার ছেলে বা ওদের বয়সী সমবয়সী কোনো বাচ্চা ছেলে হয়, তাহলে কি হবে, সে এসে ফটিক দাদা বলছে, ঠিক তো? তাহলে হয় ফটিকের সমবয়সী কিংবা একটু ছোট, বড় নিশ্চয়ই নয়। তাই জন্য সে বলেছে ফটিক দাদা। দেখো আগেটা কি বলেছে, ফটিক দাদা, মা ডাকছে, ঠিক? তাহলে ফটিককে দাদা বলছে মানে একটা বাচ্চা ছেলে হতে পারে, কিন্তু একটা ছোট ছেলে, বয়সে কম ছোট, যে সে কি ফটিককে আরকোলা করে এরকম তুলে নিয়ে যেতে পারবে? আরকোলা মানে কি, মানে যেমন করে হচ্ছে একটা লোককে এরকম ধরো বসে আছে এরকম ভাবে তুলে নেওয়া, ঠিক আছে? যেমন কোনো শুট ফুট করে না, এরকম ভাবে তুলে নেয় হিরোইনদেরকে, তো সেই রকম সেটা হচ্ছে আরকোলা করে তুলে নেওয়া। তাহলে এই যে আরকোলা করে তুলে নিল, মানে ভালো করে কোলে না নিয়ে অর্ধেক কোলে নেওয়া, এরকম। তো এবার এই যে আরকোলা করে তুললো, তার মানে কি, একটা 13-14 বছরের ছেলে, যেহেতু আমরা পরে পাবো ফটিকের বয়সটা, সেজন্যই আমি বলে দিচ্ছি, একটা 13-14 বছরের ছেলেকে আরকোলা করে তুলতে পারছে মানে স্বাভাবিকভাবে একটা বলিষ্ঠ শরীরের অধিকারী একটা মানুষ তিনি, যেই আছেন এই বাঘা বাগদি, ঠিক? তাহলে একটা বাচ্চা ছেলে নয় যে তাকে ফটিক দাদা বলছে, তাহলে দাদা কারা বলতে পারে? দাদা কিংবা দাদা বাবু, এইরকম কথাগুলো কিন্তু তখনকার দিনে এই ভৃত্যরাই বলতো। আমরা যখন কোনো বাংলা সিনেমা দেখি, তখন কিন্তু দেখি যে ভৃত্য যারা, তারা কিন্তু ওই মানে যে মেন মালিক তার ছেলেদেরকেও ওই রকম হচ্ছে মানে বাবু বলে কিংবা হয়তো দাদা বলে এরকম ভাবে ডাকে, ঠিক তো? তাহলে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি এই বাঘা বাগদি হচ্ছে তাদের বাড়ির ভৃত্য, ঠিক? এবার এখানে রবীন্দ্রনাথের লেখকের মানে লেখার রীতি সম্বন্ধে আমি দু এক কথা বলবো, আমি পরে আসছি, কিন্তু আপাতত বলছি যে তাহলে তাদের বাড়ির ভৃত্য বাঘা, সেই জন্য এসে ডেকেছে এবং আরকোলা করে তুলে নিয়ে গেছে। এবার ফটিক অনেক চেষ্টা করছে, এরকম হাত পা ছুটছে, যাবো না যাবো না, কিন্তু তার সত্ত্বেও তাকে নিয়ে পালিয়ে গেছে। ফটিককে দেখিবা মাত্র তার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না, মারিনি। ফের মিথ্যে কথা বলছিস?
কখনো মারিনি। মাখনকে জিজ্ঞেস করো। মাখনকে প্রশ্ন করতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া, অর্থাৎ পূর্ব নালিশের মানে সে বাড়িতে এসে মাকে দাদার নামে মিথ্যা নালিশ জানিয়েছে। ঠিক তো? মিথ্যা নালিশ তো সে অলরেডি করে দিয়েছে, সেই জন্যই তো তার মা বাঘাভাগদিকে দিয়ে তাকে ডেকে পাঠালো। ঠিক, এবার এই মিথ্যা নালিশকেই সমর্থন করছে, পূর্বে যে নালিশটা করেছে সেটাকেই সমর্থন করিয়ে বলল হ্যাঁ মেরেছে। তখন আর ফটিকের সহ্য হইল না, দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চড় কষাইয়া দিয়া কহিল, ফের মিথ্যে কথা। এবার ফটিকের আর সহ্য হয়নি, সে অনেকটা সহ্য করেছে, তাদের খেলা পণ্ড করছিল, তার ইচ্ছা হচ্ছিল চড় মারতে, ইচ্ছা হচ্ছিল যে তাকে ওখান থেকে উঠিয়ে দিতে, দুটো কথা শোনাতে। তখনও অবধি সে চুপ ছিল মায়ের ভয়েতেই, বা সে ছোট বলেই, যে হ্যাঁ ভাই ছোট, ওকে মারবো না, ওকে মারতে গেলে মাও আমাকে বকবে বা মারবে, তাহলে থাক। সেজন্য খেলার ছলেই কিন্তু সবাই কাজটা করতে চেয়েছিল। কিন্তু এখানে যেহেতু দেখতে পাচ্ছে ও ছোট হয়েও বারবার ফটিকের নামে মিথ্যে কথা বলছে, সেই জন্য সে কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, এবার গিয়ে দিয়েছে এক সশব্দ চড়, নিয়ে বলছে ফের মিথ্যে কথা। এবার তো মা রেগে যাবেই, স্বাভাবিক হচ্ছে। মায়েদের সব থেকে প্রিয় হচ্ছে কচি ছানাপোনারা, মানে যে হচ্ছে মানে সব থেকে ছোট যে সন্তান সে সবসময়ই প্রিয় হয়। তো স্বাভাবিকভাবেই বড় যে তাকে এবার মার খেতে হবে কিংবা বকা খেতে হবে। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দুটো তিনটে প্রবল চাপেটা ঘাট করিলেন, মানে কি তার পিঠেতে দু চারটে চাপ্পড় মারল, দু তিনটে আর কি, দুটো তিনটে আছে, দুটো তিনটেই মনে রাখবে। ফটিক মাকে ঠেলিয়া দিল, এই হয়ে গেছে দোষ। ফটিক কি করলো, মাকে ঠেলিয়া দিল। এবার ফটিকের কোনো দোষ ছিল না, তা সত্ত্বেও তাকে মার খেতে হচ্ছে, সেই জন্য সে কিন্তু মানে রাগে পড়ে মাকে ঠেলে দিয়েছে। ঠিক আছে, এবার এই যে মাকে ঠেলে দিয়েছে, এবার মা চিৎকার করিয়া কহিলেন, হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলিস। এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? এবার দেখো, এই অবধি আগে দেখি যে দেখো সত্যিই কি ফটিক তার মায়ের গায়ে হাত তুলেছে? মানে তথাকথিত ভাবে যদি আমরা বলে থাকি, মানে যেভাবে আমরা বলি যে গায়ে হাত তোলা মানে কি, কাউকে চড় চাপ্পড় মারা, কাউকে পিঠে মারা, হাতে মারা, গালে মারা, এই রকম। কিন্তু মাকে সেইভাবে তো সে মারেনি বা কিছু করেনি, যেমন ভাবে অনেক মানে কি বলবো, বাজে সন্তান যারা হয় সেরকম অশিক্ষিত, মানে অশিক্ষিত মানে পুঁথিগত শিক্ষা থাকলেও মেন শিক্ষা নেই, মানবিকতা নেই, তারা অনেক সময় মা বাবাদেরকে ধরে ধরে মারে। ফটিক কি সেটা করেছে? সেটা কিন্তু করেনি। জাস্ট তাকে যেহেতু মারছিল, সে তার বলতে পারো যে প্রতিরোধ হিসেবে মাকে ঠেলে দিয়েছে, যে যাতে আর তাকে মার খেতে না হয়। এবার মা কিন্তু হাউমাউ অবস্থা, হ্যাঁ তুই আমাকে মারলি, হ্যাঁ কে গো ছেলেটা আমার গায়ে হাত তুললো, কুলাঙ্গার ছেলে, এরকম মানে অবস্থা তার মায়ের, এরকম করছে। সেই সময়ে কিন্তু সেই কাঁচা পাকা বাবুটি, অর্থাৎ কাঁচা গোপ পাকা চুল, যেটা আগে আমরা পেয়েছি, কাঁচা গোপ পাকা চুল, লেখকের লেখাটার দেখলে শব্দ চয়ন লেখকের, কাঁচা গোপ পাকা চুলকে তিনি শর্টে লিখে দিলেন কাঁচা পাকা বাবুটি, বুঝে নাও তোমরা। এবার সেই লোকটা এসে বলছে, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময় আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করে প্রণাম করিলেন। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হয়েছে, মানে এতদিন আগে তার দাদা গেছে আর কি পশ্চিমে কাজ করতে। তাহলে বলা যেতে পারে যেহেতু ফটিকের বয়স 13-14 বছর, তাহলে প্রায় 15 বছর ধরে হয়তো দাদার সঙ্গে দেখা নেই, এইরকম। ফটিকের মায়ের সাথে তার দাদার দেখা হয়নি এতদিন ধরে। এবার তারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে, তাহার স্বামীর মৃত্যু হয়েছে। এবার এখানটা দেখতে পেলাম তাহলে ফটিকের কিন্তু মায়ের মানে বাবা নেই, মায়ের বাবা নয়, ফটিকের বাবা নেই, মানে মা বিধবা। ঠিক আছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। তাহলে এখানে আমরা নাম পেলাম বিশ্বম্ভর বাবু।
লেখাটা হয়তো এখানে একটু আড়াল হয়ে গেছে, তোমরা বইয়ে দাগ দিয়ে নিও। তাহলে বিশ্বম্ভর বাবুর নামটা আমরা পেলাম যে কিনা এই ফটিকের মায়ের দাদা তথা ফটিকদের মামা। কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় লইবার দুই একদিন পূর্বে বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। তাহলে 2-3 দিন তো বোনের বাড়িতে ভালোই কাটলো। তারপরে যখন ছেলেদের কথা বলা হচ্ছে, তখন ফটিক কেমন অবাধ্য, উচ্ছৃঙ্খল, পাঠে অমনোযোগী এই ধরনের। আর মাখন, মাখন ওরে বাবা, মাখন তো আমার মাখনের মতো সুন্দর, সেই জন্য সে সুশান্ত সুশীল, বিদ্যানুরাগের একদম মানে তার বিদ্যা ঝরে ঝরে পড়ছে, এরকম খুবই ভালো ছেলে। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। তো সে বলছে যে ফটিক আমার হাড় জ্বালাতন করে দিচ্ছে। শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দেবেন। বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয়, কি মাথায় ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। তাহলে কি বলছেন যে তার মা কিন্তু মানে এর যাওয়া সম্বন্ধে খুব একটা যে খারাপ মনে হচ্ছিল যে হ্যাঁ ছেলেটা আমার চলে যাবে বা ইত্যাদি, সেরকম কিন্তু নয়। অনেকের হয় না যে মানে হোস্টেলে গিয়ে পড়াশোনা করার সময় মায়েরা একদম কেঁদে ভাসায়, আহা গো আমার ছেলেটা চলে গেল, ঘরটা ফাঁকা হয়ে গেল, আহা গো আমার মেয়েটা চলে গেল। এইরকম কোনো অবস্থা কিন্তু তার মায়ের ছিল না। তার মা এই হিসেবে ভাবছিল যে ফটিক যদি এখানে থাকে তাহলে কোন দিন বোধহয় মাখনকে জলে ডুবিয়ে মেরেই দেবে, কি মাথায় ফাটিয়ে দেবে, কি হচ্ছে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দেবে। তার থেকে বাবা ও যাওয়াই ভালো। কিন্তু ফটিকের এই যে উৎসাহ, এই যে কবে যাব এই যে ব্যাপারটা, তখন সেটা দেখে, আগ্রহ দেখে ঈষৎ কিন্তু ক্ষুণ্ণ হয়েছিল যে বাবা ফটিকের এত আগ্রহ কিসের, তার মানে ওকে গিয়ে ওখানে শুধু ওই লাফাঝাপি করে বেড়াবে। এবার এই কবে যাব কখন যাব এরকম করে ফটিক তার মামাকে অস্থির করে তুলছিল। তার যেন রাতের নিদ্রা হচ্ছিল না, রাতের ঘুম কেড়ে নিয়েছিল, এরকম অবস্থা। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদি ক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়ে গেল। তার মানে কি বলা হচ্ছে যে যেগুলো নিয়ে সে খেলাধুলা করত, সে জানে যে এগুলো নিয়ে তো আর কলকাতা গিয়ে লাভ নেই, সেখানে দরকার পড়লে মামা কিনে দেবে, মানে এইরকম একটা ব্যাপার তার মনে হয়েছিল। তো সেই জন্য সে মাখনলালকে সমস্ত কিছু পুত্র ভৌদ্রাদিক্রমে, যেমন মানে আমরা বলি না বংশানুপরম্পরায় বা বংশ পরম্পরায় বংশানুক্রমে যেটা বলি, সেই রকম ভাবে যেন ফটিককে দিয়ে গেল, ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়ে গেল। মানে কি, ফটিক দিচ্ছে মাখনলালকে, সে এইরকম ভাবে দিচ্ছে যে যেন সে তার সম্পত্তি তার ভাইয়ের হাতে তুলে দিয়ে গেল। এবার ভাই তার বংশগতভাবে যাকে খুশি তাকে দিক, তার পরবর্তী প্রজন্মকে দিক, মানে সে কখনো ফেরত নেবে না, এইরকম ভাবে ভোগ দখলের অধিকার দিয়ে গেল তার ছিপ, ঘুড়ি, লাটাইগুলোকে। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হয়েছিলেন তাহা বলতে পারি না। তাহলে অনাবশ্যক পরিবার বৃদ্ধি অর্থাৎ যেখানে তাদের, আচ্ছা এটা পড়ে নিচ্ছি, তার নিজের 3টি ছেলে নিয়ে তিনি নিজের নিয়মে ঘরকন্যা করছিলেন। এবার সেখানে আবার হঠাৎ করে একটা 13 বছরের, এখানে পার্টিকুলার বলে দেওয়া হয়েছে 13 বছরের অপরিচিত অশিক্ষিত পাড়া গেয়ে ছেলে ছাড়িয়ে দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হইল তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান আছে, তাহলে সে ভাবছে, মানে তার মামি ভাবছে কি, যে আমাদের বাড়িতে অলরেডি 3টে ছেলে আছে, আমরা 2জন, এইভাবে আমাকে সংসার চালাতে হচ্ছে, 3টে ছেলেকে দেখতে হচ্ছে, সংসারের সবকিছু দেখতে হচ্ছে। তার মাঝখানে একটা 13 বছরের ছেলে এসে উড়ে এসে জুড়ে বসলো, যে কথাটা আমরা বলি ঠিক যেন সেই রকম। তার উপর আবার কি, সে গ্রাম্য প্লাস আবার অশিক্ষিত, ঠিক তার মধ্যে সেরকম মানে ব্যাপারটাই রয়েছে যে হচ্ছে সে আমাদের সাথে ঠিক খাপ খায় না এইরকম।
এবার বলা হচ্ছে যে বিশ্বম্ভরের এত যে বয়স হলো, সে যে কবে বুঝবে তার কোনো কি কাণ্ডজ্ঞান আছে? এটা কার ভাবনা? ভাবনাটা কিন্তু মামির। লিখছেন হয়তো ন্যারেটর, মানে লেখক, কিন্তু ভাবনাটা কিন্তু মামির। বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। দেখো কালারটা একটুখানি চেঞ্জ করে দিয়েছি আমি এখানে, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়। তো এই লাইনটাকে দাগ দিয়ে রাখবে। এটা একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটাকে আমি স্টারও দিয়ে দিচ্ছি। কি বলা হচ্ছে? 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই। শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না, তাহার সঙ্গ সুখ বিশেষ প্রার্থনীয় নয়। তাহলে 13-14 বছর বয়সের ছেলেরা কেমন হয় একটু যদি ভালো করে ভেবে দেখো, তোমরা দেখতে পাবে যে তার থেকে একটু ছোট, অর্থাৎ ক্লাস 5 অবধি যদি ধরে নিই, 5-6 অবধি আমরা কিন্তু বাচ্চাদেরকে বাচ্চার মতো করেই ট্রিট করি। যে হ্যাঁ, ও তো বাচ্চা, ওকে সেই কিউট কিউট জিনিস এনে দিই আমরা, বা হয়তো ভাবি যে ও ও কোনো একটা দোষ করে ফেলেছে, ও তো ছোট, ঠিক আছে, একটু আদর দিয়ে স্নেহ দিয়ে আমরা সেটাকে ভুলিয়ে ভালিয়ে রাখি বা কিছু একটা করি, ঠিক আছে। তো তাহলে কি দেখবে ওই ক্লাস 5-6 অবধি ওই রকম স্নেহটা আমাদের মধ্যে থেকেও উদ্রেক হয়, আমরা যারা বড় তাদের মধ্যে থেকে। আর তাদেরকে আমরা যখন কোনো গিফট কেনার হয়, আমি নিজের ক্ষেত্রেও বলছি, যদি আমার ওই বয়সী যারা আত্মীয় আছে তাদের জন্য কোনো গিফট কিনতে গেলে, তখন কিন্তু আমি ভেবে চিন্তে ঠিক বাচ্চাদের মতোই কিউট টাইপের কোনো গিফট তাদেরকে উপহার দিই, ঠিক আছে। এবার আসছি হচ্ছে তার পরবর্তী ধাপে, অর্থাৎ 13-14 বছর এই সময়টা, অর্থাৎ যদি 7-8-9 এই টাইমটাকে ধরে নাও, ঠিক আছে। তাহলে 7-8-9 এই বয়সের ছেলে মেয়েরা তারা কেমন? 9টা তাও ঠিক আছে, বাদ দিচ্ছি, 7-8 এই দুটোকে ধরো 13-14 বলতে, ঠিক আছে। 7-8 এই ছেলেরা না বাচ্চাদের মতো না বড়দের মতো, তাদের মনের মধ্যেও কিন্তু এই দোলাচলতাটা চলতেই থাকে। সেই জন্য মানে তুমি তাকে কিভাবে ট্রিট করবে নিজেরাও যেমন আমরা বুঝে উঠতে পারি না, তেমন ভাবে ও নিজেও ভেবে উঠতে পারে না যে আমি কিসের মতো, আমি কি বাচ্চাদের দলে নাকি আমি বড়দের দলে। যেন কারো দলেই সে খাপ খাচ্ছে না, সে যেন একটা মধ্যবর্তী অবস্থায় রয়েছে, ঠিক আছে। তাই জন্য তাকে কি বলা হচ্ছে, তার মধ্যে কোনো শোভাও নাই। দেখবে ওই যে বলছি 5-6 অব্দি বাচ্চাদের মধ্যে একটা কিউটনেস থাকে, একটা সৌন্দর্য থাকে, ভালো লাগে। আবার যখন সে একটু বড় হয়ে যায়, 9-10 পর থেকে, যখন একটা ছেলের কথাই বলছি যেহেতু এখানে ছেলেকে নিয়ে বর্ণনা করা হয়েছে, ফটিককে নিয়ে, তাহলে একটা ছেলের যখন 9-10 হয়ে যায়, তার মধ্যে আলাদা আবার একটা সৌন্দর্য আসতে শুরু করে। তখন আস্তে আস্তে তাদের কেমন বলা হয় যে মানে হ্যান্ডসাম যেটা বলা হয় আর কি, সেই রকম রূপটা তাদের আসতে শুরু করে। কিন্তু এই যে মাঝখানের সময়টা দেখতে খুবই অড লাগে। এই হয়তো হালকা একটু গোঁপ বেরোতে শুরু করেছে, কিংবা মুখের মধ্যে একটু মানে ওই কিউটনেসটা বাদ দিয়ে একটু পুরুষ পুরুষ ভাব আসতে শুরু করেছে, দেখতে বড়ই অদ্ভুত লাগে। আর এই সময় তারা হঠাৎ করেই যেন লম্বা হতে শুরু করে, হঠাৎ যেন তারা বেড়ে ওঠে। কোনো কোনো সময় কেউ হয়তো খুব রোগা ছিপছিপে হয়ে যায়, একটু কালচে কালচে, মানে মুখ চোখ একটু কালচে হয়ে যায়, এরকম লাগে। তো এই যে ব্যাপারটা, এই সময়টা কিন্তু খুবই অদ্ভুত একটা সময়। সেটা লেখক এবার কি কিভাবে বলছেন, তাহলে শোভাও নাই মানে সৌন্দর্যও নাই। শোভা মানে সৌন্দর্য, সৌন্দর্য নেই, কোনো কাজেও লাগে না। অর্থাৎ কোনো কাজে লাগে না, অর্থাৎ একটু বড় হলে হয়তো তাদেরকে বিশেষ কোনো কাজেতে আমরা ইনভলভ করতে পারি, কিন্তু এই বয়সের ছেলেদেরকে দিয়ে যে কি কাজ করাবো আমরা নিজেরাই ভেবে উঠতে পারি না। স্নেহ উদ্রেক করে না, অর্থাৎ এই যে বললাম যে খুব এর থেকে যদি আর 2-1 বছরের ছোট হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে থেকে স্নেহের উদ্রেকটা আসতো, যে হ্যাঁ ঠিক আছে ও তো ছোট। কিন্তু এই বয়সে সেই উদ্রেকটা হয় না, স্নেহ উদ্রেকটা আসে না। তাহার সঙ্গ সুখ বিশেষ প্রার্থনীয় নহে, অর্থাৎ সে যার সঙ্গে থাকবে সেই সঙ্গ সুখটাও কিন্তু খুব একটা প্রার্থনীয় নয়। মানে আমরা প্রার্থনা করি না যে ওর সঙ্গে থাকবো, ওর সঙ্গে মানে কিছুটা সময় কাটাবো, ভালো লাগে না। তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা পাকা কথাও জ্যাঠামি, কথা মাত্রই প্রগল্ভতা। কি বলা হচ্ছে, তার মুখে সে যদি আধো আধো ভাবে কথা বলে, না মা আজকে আর স্কুল যাব না, না না আজকে আমার এটা খেতে ভালো লাগছে না, আমি খাবো না, এরকম করে যদি বলে আহা ন্যাকা,
এরকম আমরা বলবো, তাই তো? যে এরকম ভাবলে মনে হবে যে কি একেবারে ন্যাকা এসছে, বেশি বেশি একটু, যথেষ্ট বড় হয়েছিস, ওরকম ন্যাকা ন্যাকা কথা বলার কি আছে তোর? আমরা কিন্তু ওইভাবে নিই যে ওর ওই আধো আধো কথাটা আমরা ন্যাকামি ভাবি, আবার পাকা পাকা কথা জ্যাঠামি ভাবি। কিরকম, ধরো তুমি একটা কাজ করছো, তুমি ধরো ওর কাকু কিংবা কেউ একজন হও, এবার তোমাকে ও হয়তো কোনো সাজেশন দিচ্ছে যে আরে ও লাইটটা এইভাবে লাগিও না, শোনো না বলছি যে একটু এরকম লম্বা করে লাগাও, তাহলে লাইটটা দেখতে ভালো লাগবে। রিসেন্ট এই কালী পুজো গেল তো, সেই জন্য লাইটের কথাই মনে এলো। যাই হোক, তো হচ্ছে ধরো বলছে, সে কিন্তু বলছে নিচে থেকে দাঁড়িয়ে, আরে লাইটটা এখান থেকে ঝুলিও না, আরে ওইটাতে ঝোলাও না, না না এক কাজ করো তুমি বরং কানেকশনটা ওখান থেকে করো। কি মনে হয় তুই বেশি বুঝিস? বেশি বুঝে গেছিস তুই? হ্যাঁ, কি এমন বয়স হয়েছে তোর বেশি লেকচার দিচ্ছিস তুই এখানে এসে? আমরা যেভাবে সারা বছর প্রত্যেক বছর কাজ করি সেইভাবে করব, তোকে অত জ্ঞান দিতে হবে না। তখন বড়রা দাবড়ি দেয় কেন? তার কারণ এই সমস্ত কথা যেন পাকা পাকা জ্যাঠামি মনে হচ্ছে, যে বেশি বুজরুক হয়ে গেছে। বেশি বুঝে গেছে, মানে কথ্য ভাষায় বলে না, হ্যাঁ বেশি বুজরুক তুই, মানে বেশি বুঝে গেছিস তুই, এরকম বুঝদার আর কি। হ্যাঁ, তো কথা মাত্রই প্রগল্ভতা, মানে কথা কথা বলা মানেই যেন ঝগড়ার মানে মুড হয়ে যায়, মানে তার তার মুখ দিয়ে কথা বেরোনো মানেই ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে, এরকম একটা ভাবনা চিন্তা। তো সেই জন্য বলা হচ্ছে যে সমস্ত কিছুই যেন মনোমতো হয় না। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে। অর্থাৎ ওই যে যেটা বললাম যে হঠাৎ হয়তো খুব লম্বা হতে শুরু করে, ওই সময় থেকে দেখবে তার শরীরের বৃদ্ধিটা ঘটে, সে আয়তনে বাড়ুক কিংবা লম্বা হোক, যে কোনোভাবেই হোক, তার জামা কাপড় প্রত্যেক বছর বছর কিন্তু সাইজ চেঞ্জ হতে থাকে। এই হয়তো আগের বছর মিডিয়াম সাইজের কোনো একটা শার্ট নিয়েছে বা কিছু নিয়েছে, সেইটা আর এই বছর হচ্ছে না, হাতাগুলো একটু ছোট হয়ে গেছে। ফুল শার্ট নিয়েছে, এইখান অবধি না এসে এইখান অবধি আসছে, দেখতে বড়ই অদ্ভুত লাগছে। তাই জন্য এবারে আর মিডিয়াম হবে না, এবার লার্জ সাইজ নিতে হবে। তাহলে ওই জামাটা কি এক বছরেই শেষ হয়ে গেল? মানে এবার কিন্তু মা বাবাদের বিরক্ত লাগবে, হ্যাঁ আগের বছরেই তো কিনে দিলাম, এবছরে আপনি ছোট হয়ে গেল, এইরকম একটা দাবড়ি দেয়। কেন? এ বলছে লোকে সেটাকে তাহার একটা কুশ্রী স্পর্ধা রূপে জ্ঞান করে, অর্থাৎ লোকজন তার এই যে হঠাৎ করে বেড়ে ওঠাটা, এটাকে যেন একটা স্পর্ধা রূপে ভাবছে, যে এটাতে তার কি দোষ আছে বলো তো? একটা বাচ্চা, ধরো তোমরাও যখন এই ক্লাস 8-9-এ ছিলে, সেই সময় তোমরা যেভাবে আস্তে আস্তে করে বেড়ে উঠেছো, এটাতে তোমাদের কোনো দোষ আছে কি? আমরা যে সময়টা কাটিয়ে এসেছি, আমাদের কোনো দোষ ছিল কি? ছিল না। তাহলে এটা প্রাকৃতিক নিয়মেই মানুষ এরকম ভাবে বেড়ে ওঠে। কিন্তু সেই সময়ে বাবা মায়েরা বা গুরুজনেরা তারা কিন্তু তাদেরকে সেইভাবে দেখে না, বরং তার এই যে জামা কাপড় এক বছরের মধ্যে ছোট কেন হয়ে গেল, সেটার দোষটাও তার ওপর লাগায়। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলে যায়। এই যে শৈশবের লালিত্য, অর্থাৎ যেটা আমরা বলি যে কিউটনেস, একটা সুইটনেস, একটা কিউটনেস, এই যে ব্যাপারগুলো বলে থাকি আমরা আজকালকার দিনে, সেটা হচ্ছে শৈশবের লালিত্য। আর কণ্ঠস্বরের মিষ্টতা, যখন ছোট থাকে তার কণ্ঠের মধ্যে একটা মিষ্টতা থাকে। 13-14 বছর বয়স থেকেই কিন্তু কণ্ঠ ভাঙতে থাকে, মেয়েদের ভাঙে না যদিও, ছেলেদের ভাঙে। তো এই যে গলা ভাঙার ব্যাপারটা, এই টাইমে গলা ভাঙা মানে গলাকে মুগুর দিয়ে ভেঙে দেওয়া নয়, তোমরাও জানো সেটা, যে কণ্ঠস্বরের মধ্যে একটা পরিবর্তন আসে। যে একটা প্রথম প্রথম দেখবে বাচ্চারা যখন ছোট অবস্থায় ছেলেরা থাকে, তাদের কিন্তু গলার আওয়াজটা অনেকটা মেয়েলি মতোই থাকে, একেবারে মেয়েদের মতো এরকম না, কিন্তু একটু ওই যে বাচ্চাদের গলার আওয়াজ প্রায় সেম সেম লাগে, একটু মেয়েলি টাইপের লাগে। এবার এই 13-14 বছর বয়স থেকে গলার মধ্যে গাম্ভীর্য আসে। এবার এরপর থেকে যখন তোমরা 15-16 হয়ে গেলে, তখন থেকে পুরোপুরি পুরুষালী কণ্ঠ তোমাদের মধ্যে চলে এলো, যারা ছেলেরা আছো তাদের উদ্দেশ্যে বলছি। তাহলে এই যে গলা ভাঙার ব্যাপারটা 13-14 বছর বয়সে হয়ে থাকে, তাহলে সেই কণ্ঠস্বরের মিষ্টতাটা চলে যায়। লোকে সেই জন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকতে পারে না, মানে তার এই গলার কণ্ঠস্বরটা গেল কোথায়, বা হচ্ছে তার মধ্যে এরকম পরিবর্তন এলো কেন, সেই জন্য কিন্তু সবাই তাদেরকে দোষ দেয়। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাফ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। তার মানে কি বলা হচ্ছে, যখন বাচ্চা থাকে শৈশবকালের কোনো দোষ মাফ করা যায়, যখন যৌবন ইয়াং হয়ে গেছো তখনও টুকিটাকি কোনো দোষ, হ্যাঁ ঠিক আছে বড় হয়েছে এসব একটু হতেই পারে, এইরকম ভাবে আমরা মাফ করে দিই। কিন্তু এই বয়সের কোনো দোষ, মানে তুমি ভুল করে করেছো, এটা অনিবার্য ত্রুটি, মানে হওয়ারই ছিল, যে কোনো মানুষের সাথে ভুল হতে পারে এরকম, কিন্তু তা সত্ত্বেও তাকে ক্ষমা করা হয় না।
এইরকম বিষয় আর কি বলা হয়। এবার এইখানটা গেল হচ্ছে মানুষের ভাবনা তার প্রতি, মানে 13-14 বছরের ছেলেদের প্রতি, ঠিক আছে, এই ওপরের পোর্শনটা। এবার আসছি হচ্ছে যে 13-14 বছরের ছেলেরা, এই বয়সের ছেলেরা নিজেরা কি ভাবে। নিজেরা ভাবছে কি, সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এখানটাতেও আমি একটা বক্স করে দিচ্ছি, এই লাইনটা থেকেও প্রশ্ন আসে, সেম উত্তর হয়, ঠিক আছে। প্রশ্ন আসতে পারে, কিন্তু উত্তর একই। কিসের সাথে একই? এই আগের লাইন যেটা দিয়েছি, 13-14 বছরের বয়সের যে হচ্ছে ছেলেদের মতো এমন বালাই আর নেই, ওটার সাথে এটার সেম উত্তর হবে। এই যেখানটা লেখক যেভাবে বর্ণনা করেছেন, এগুলোকেই জাস্ট নিজের ভাষায় লিখবে, ঠিক আছে। এখানে বিশেষ কোনো এফোর্ট দেওয়ার দরকার নেই, তোমাকে যে আলাদাভাবে কিছু লিখতে হবে ভাবনা চিন্তা করে, আচ্ছা এখান থেকে একটু নিই ওখান থেকে একটু নিই, সেরকম কোনো দরকার নেই। জাস্ট যেমন গল্পে লেখা আছে এই জায়গাটাকেই পুট করবে নিজের ভাষায়, ঠিক আছে। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত আর ক্ষমাপ্রার্থী হয়ে থাকে, অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। কি বলা হচ্ছে, এই বয়সেই কিন্তু স্নেহের জন্য, মানে অন্যের স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য কিঞ্চিত, একটুখানি, অল্প সামান্য একটুখানি তাদের কাতরতা, মানে একটা যেন কাতর অনুনয় বিনয়, আমরা যেমন বলি না যে একটু আমাকে ভালোবাসা দাও, এইরকম টাইপের একটা মনের মধ্যে ভাব জন্মায় যে কেউ তো একটু আমাকে বোঝো, একটু তো কাছে নাও, একটু তো আমার ভাবনা চিন্তাগুলোকে বুঝে একটু ভালোবেসে স্নেহ করে আমাকে আমার মানে ভবিষ্যৎটা কল্পনা করো, এইরকম কিন্তু তাদের মধ্যে আসে। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। তার মানে কি বলা হচ্ছে, সে যদি কোনো একটা সহৃদয় ব্যক্তির কাছ থেকে, সেটা যেই হোক না কেন, হতে পারে তার বাবা, হতে পারে তার কাকা, হতে পারে তার দাদা, মামা, মাসি, পিসি, যেই হোক না কেন, মানে যে কোনো একটা ব্যক্তির কাছ থেকে যদি একটু স্নেহ এবং সখ্যতা এই দুটো লাভ করে, যেটা আমি যখন ক্লাসে পড়িয়েছিলাম আমি এই ব্যাপারটা বলেছিলাম। আমি আবারও তোমরা যারা ইউটিউবে দেখছো আমাকে আলাদা করে নতুন করে, তো তাদের উদ্দেশ্যেও আমি এই উদাহরণটা বলবো, যখন এই বয়সটা থাকে ছেলেদের, তখন সেই সময় হ্যাঁ স্নেহটা অবশ্যই কমানো উচিত নয়, যে সে ওই যে মানে হঠাৎ করে বেড়ে উঠছে বা ইত্যাদি, সেই রকমটা না করে তার কথা ভাবা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে সখ্য লাভ মানে একটা বন্ধুত্ব, মা কিংবা বাবা যেই হও না কেন, সেই এইরকম বয়সের কাছে গিয়ে, কিংবা তুমি যদি একটা দাদা কিংবা দিদি হও, তোমার এই বয়সের যদি ভাই বোন থাকে, যদি দেখতে পাও যে সে পরিবার থেকে খুব একটা এরকম সখ্যতা লাভ করতে পারছে না, হয়তো তার বাবা মায়ের মধ্যে সেই রকম ব্যাপারটা নেই, তাহলে তোমরা এগিয়ে যাও, তাদের সঙ্গে বসে যদি দুটো ভালো মন্দ কথা শেয়ার করো, তাহলেই কিন্তু তারা তাদের মনের সমস্ত গোপন কথা উগড়ে দিতে পারে। এই যে আত্মবিকৃত মানে নিজেকে বিকিয়ে দিতে পারে, এটা একেবারেই সত্যি কথা। যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, মানে ক্লাসে বলেছিলাম, যে আমি আমার বাড়িতে আমার পরিবারে দেখেছি যে আমার ভাই যখন এই বয়সে ছিল, সেই সময় কিন্তু, সেই সময় থেকে বলবো তার আগে অবধি, মানে বাবা খুব একটা দেখতোই না, বাবা যেহেতু কাজে ব্যস্ত, 12 ঘন্টা তো বাড়িরই বাইরে, তো মায়ের সান্নিধ্যেই বেশিরভাগ পড়াশোনাটা, তো সেক্ষেত্রে বাদবাকি সময়টাও মায়েদের সাথেই থাকা, কিন্তু মা বাড়ির কাজ করে আমাদের পড়াশোনা করিয়ে আর কতটাই বা মানে এক্সট্রা এফোর্ট দিতে পারবে, তাই তো। কিন্তু এই বয়স থেকে দেখতাম যে বাবা আস্তে আস্তে করে ভাইকে একটু আলাদা আলাদা নিয়ে বসতে থাকলো, যে এই সন্তরে বাবু, দিয়ে আলাদা চলে গেল, হয়তো ভাই আর আমি একসাথে বসে পড়াশোনা করছি বা কিছু একটা করছি, কাজ করছি, যাই হোক কিছু পড়ছি বা গল্প করছি, বাবু একটু শোন তো, ব্যাস ভাইকে আলাদা করে ডেকে নিয়ে চলে গেল, আলাদা করে কথা বলতো ভাইয়ের সাথে। তাহলে কি, এই বয়সের ছেলেরা আর ওই লোনলি ফিলটা করে না, এই যে একাকিত্বটা তাদের মধ্যে কাজ করে না, মনে হয় যে হ্যাঁ এই তো বাবা এসে আমার সাথে কথা বলছে, আমার যা কিছু সমস্যা আছে সেগুলো জানতে চাইছে, সেই রকমই ফটিকেরও কিন্তু স্নেহ কিংবা সখ্য লাভের ইচ্ছা হচ্ছে, কিন্তু সেটা সে পাচ্ছে না, কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলে মনে হয়, সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। সেম। আবারও আমি দাগ দিলাম একটা লাইন, উত্তর সেম, কোয়েশ্চেন আলাদা আলাদা হয়ে যাবে, উত্তর সেম হবে।
অ্যান্সার সেম, জাস্ট লিখে দিলাম, ঠিক আছে। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকের স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো বিধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। কি বলা হচ্ছে যে এই বয়সে, আচ্ছা, এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর যে কোনো জায়গা তার নরক মনে হয়। কারণ হচ্ছে যে সবাই জানে যে মা বাবারা যতই আমাদেরকে বকাবকি করুক না কেন, যাই করুক না কেন, তারাই আমাদেরকে সবচেয়ে বেশি স্নেহ করে। একটা সময় বকাবকি করলেও অন্য সময় তাদের কাছ থেকে আমরা স্নেহ পাই। সেই জন্য এই যে ফটিকের যা অবস্থা, সেই অবস্থায় মাতৃভবন ছাড়া অর্থাৎ তার মায়ের বাড়ি ছাড়া অন্য কোথাও কিন্তু যে কোনো জায়গায় তার কাছে নরকের সমতুল্য বলে মনে হয়, কারণ সেখান থেকে সে স্নেহ ভালোবাসা কিছুই পায় না। তো এই এই জায়গাটারও উত্তর সেম হবে। এই লাইনটা আলাদা কালার করা আছে তো বুঝে যাবে, সেম উত্তর হবে, ঠিক আছে। তাহলে 4টে লাইন দিলাম, 4টে লাইন উত্তর এক, ঠিক আছে। প্রথম থেকে 13-14 বছরের ছেলেদের মতো বালাই, দ্বিতীয়ত হচ্ছে প্রভুহীন পথের কুকুর, 3 নম্বর হচ্ছে যে এইটা এই অবস্থায় মাতৃভবন ছাড়া আর দুটো কোনো ব্যাপার নেই, মানে দ্বিতীয় জায়গা হচ্ছে নরকের মতো মনে হয়। আর এটা কি ছিল, পৃথিবীর কোথাও সে ঠিকঠাক খাপ খাইতেছে না। 4টের উত্তর সেম। আচ্ছা, এবার হচ্ছে এই সময় থেকে, অর্থাৎ দেখবে এই যে 5-6 অব্দি, এখনকার দিনে বাবা আমি বলতে পারবো না, কারণ ক্লাস 3 এর ছেলেরাও নাকি এখন লাভ লেটার দেয়। তো সেই জন্য আমি ক্ষমা প্রার্থী, আমি জানি না যে বয়সটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, মানে বয়সের গুণ যেগুলো আস্তে আস্তে করে স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে মানুষের মধ্যে তৈরি হয়, সেই গুণটা এখন আস্তে আস্তে মানে সদ্যজাত শিশুর কাছেও চলে যাবে কিনা আমার জানা নেই। কিন্তু আপাতত বলছি যে এই সময় থেকে মোটামুটি 10-12 বছর বয়স অবধি ওই খেলাধুলা, হই হুল্লোড় ইত্যাদি নিয়েই বাচ্চারা থাকতে পছন্দ করে। তারপর 13-14 বছর বয়স থেকে আস্তে আস্তে যেন এই যে ও যে পুরুষ এবং অপোজিট জেন্ডার যে নারী, তো সেটার প্রতি যে একটা আকর্ষণ সেটা কিন্তু তারা অনুভব করে, এবং নারীদেরকে সবচেয়ে সুন্দর, মানে অচেনা অজানা কোনো কিছু একটা বলে ধারণা হয় তাদের। আর সেই সময় তারা এটা কামনা করে যে যে কোনো নারী, অর্থাৎ সেটা মা হতে পারে, মামি হতে পারে, দিদি হতে পারে, পিসি হতে পারে, যেই হোক না কেন, তারা যেন তার কাছে মানে ওই সখ্যতাটা নিয়ে, ওই যে আগেরটা বলেছিলাম স্নেহ সখ্যতাটা নিয়ে হাজির হয়। কিন্তু সেটাও যেমন পায় না, তেমন আবার ওই যে গার্লফ্রেন্ড পটাতে চাইলে সেটাও হয়তো পায় না ঠিক আছে, ওই বয়সে। তো যাই হোক, সেই জন্য বলছি যে তাদের কাছে যে কোনো উপেক্ষা সেটা কিন্তু অত্যন্ত দুঃসহ বোধ হয়। মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুগ্রহের মতো প্রতিভাত হইতেছে, এটাও একটা লাইন যেখান থেকে প্রশ্ন আসতে পারে। এইটাই ফটিকের সবচেয়ে বাজিত। তাহলে কোনটা ফটিকের সবচেয়ে বাজিত? এই যে যে মামির কাছে সে যেন দুগ্রহের মতো হচ্ছে। যেমন ভাবে আমরা বলি না যে একটা খারাপ গ্রহ যেমন গ্রহণ লাগে, বা কোনো একটা গ্রহের খারাপ প্রভাব, কুপ্রভাব মানুষের ওপর যখন পড়ে, তখন কিন্তু মানুষের সমস্ত কিছু যেন শুষে নেয়, সবকিছু খারাপ দিক চলে। ঠিক যেন সেই রকম মনে হয়েছে ফটিককে তার মামির। এবার সেইটাই যখন ফটিক বুঝতে পারছে যে মামি তো আমাকে ভালো চোখে দেখছে না, আমাকে খারাপ হিসেবে নিচ্ছে, তখন সেটাই তার মনের মধ্যে সবচেয়ে বেশি বাজতো, সবচেয়ে বেশি মানে কষ্ট পেত। মামি যদি দৈবাত তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে করত, আবশ্যক যতটা তার থেকে বেশিও সে করে ফেলতো। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাওগে, একটু পরগে যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। তাহলে এই যে মামি একটা কাজ করতে দিয়েছে, সে কিন্তু খুব আগ্রহ পেত যে এই তো মামি একটা কাজ করতে বলেছে, তার মানে আমাকে মামিমা একটু হলেও স্নেহ করে। এবার সে কাজ যতটা বলেছে তার থেকে বেশি করে ফেলছে, তখন আমার মামি বলছে, ঠিক আছে যেটুকু বলেছি সেটুকুই যথেষ্ট, ঢের হয়েছে, যাও কেটে পড়ো, এবার নিজের পড়া করকে যাও। তখন কিন্তু তার কষ্ট লাগতো যে না, এটা তো উচিত হয়নি। ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি লইয়া, ধাউস ঘুড়ি মানে বড় ঘুড়ি, জানোই,
বড় ঘুড়ি কি ঢাউস ঘুড়ি লইয়া বো বো শব্দে উড়াইয়া বেড়াবার সেই মাঠ, তাইরে নাইরে না রে, তাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনীর আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতশ্রেণী, সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা, সর্বোপরি এই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। মানে সব কিছু তো আছেই, তার সাথে তার সেই অত্যাচারিণী অবিচারিণী মা সব কিছু যেন তার চিত্তকে আকর্ষণ করতো, সবই যেন তার মনকে টানতো। যে আমার সেই গ্রামের গুড়ি মানে যা যা কিছু আর কি, গ্রামের সমস্ত জিনিস আমার এই সেই অত্যাচারিণী অবিচারিণী মা, যে অবিচারিণী কেন, কারণ তিনি সঠিকভাবে বিচার করতেন না, মাখনের পক্ষ নিয়ে সবসময় ফটিককে তিনি মারতেন বকতেন, তো সেই হিসেবেই হয়তো বলা হচ্ছে অবিচারিণী। তো সেই যাই হোক না কেন, তাও সেই মা যেন তাকে সব সময় আকর্ষণ করত। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসরের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন, সে লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। তাহলে কি, যেমনভাবে সে সমস্ত কিছুকে মনে করছে, তার গ্রাম, তার মা, সেইভাবেই সে ভাবছে যে তার মনের মধ্যে যেন একটা মা মা ক্রন্দন সবসময় উঠছে। মানে জানে যে একটা অবুঝ ভালোবাসা সবসময় কাজ করছে ভিতরে ভিতরে, ঠিক আছে? তো সেগুলোকে নিয়েই সে যেন ভাবছে। ফটিকের মন সবসময় মা মা করছে। স্কুলে এত বড় নির্বোধ অমনোযোগী বালক আর ছিল না। কার কথা বলা হয়েছে? অবশ্যই ফটিকের কথা বলা হয়েছে। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারাক্রান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত। ভারাক্রান্ত গর্ধবের মতো মানে মানে ভার বহনকারী, যে ভার বহন করে করে ক্লান্ত হয়ে পড়েছে। ভার বহন করে ক্লান্ত হয়ে পড়া গাধার ন্যায়। নীরবে সহ্য করত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বিপ্রহরে রৌদ্রে কোনো একটা ছাদে দু একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়া যাইত, তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন, স্কুলের ছুটি হোক। কার্তিক মাসের পুজোর ছুটি এখনো ঢের বাকি। তাহলে কার্তিক মাস যখন আসবে তখন পুজোর ছুটি আছে, এখনো পর্যন্ত অনেক বাকি, ঢের বাকি। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জা বোধ করিত। ইহার কোনো অপমানের তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি আমোদ প্রকাশ করিত। তাহলে যখনই ইহার বলতে ফটিকের যখন কোনো অপমান করা হতো তখন অন্যান্য বালকেরা জানা আমোদ প্রকাশ করত, তার নিজের ভাইয়েরা অর্থাৎ মামার ছেলেরা তার থেকে আরো বেশি আমোদ প্রকাশ করত বা তারা মজা পেত। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়ে ফেলেছি। মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি নাই। এবার মামি তো স্বাভাবিকভাবে রেগেই আছে, এমনিতেই তো সবসময় বেখাপ্পা হয়েই থাকে, তার বাড়িতে মানে অযাচিত একজন অতিথি এসে বসেছে বলে, তার উপর আবার সে বই হারিয়েছে, তার মানে এক্সট্রা একটা খরচ। সেজন্য বলছে মাসের মধ্যে 5 বার করে তোমাকে আমি বই কিনে দিতে পারি না। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের ওপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল, গা শিরশির করিয়া আসিল। বুঝতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যামো বাঁধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। তাহলে ভাবো, একটা 13-14 বছরের ছেলে, সে কিন্তু সমস্তটাই বুঝছে। সে যে আচরণটা পাচ্ছে মামির কাছ থেকে, তার মামা তাকে দায়িত্ব করে নিয়ে তো চলে এসছে, কিন্তু আর কোনো দায়িত্ব কিন্তু নিচ্ছে না। মামির ওপর কথা বলা বা তাকে আলাদা করে ডেকে স্নেহ করা, সেটাও তো বিশ্বম্ভর বাবুর
মানে উচিত ছিল, তাই না? আমি একটা ছেলের দায়িত্ব নেব বলে আমার বাড়িতে নিয়ে চলে এসেছি। এবার দেখছি যে আমার পরিবারের অন্যান্য লোকেরা সেই ছেলেটাকে ভালো করে নিচ্ছে না। তাহলে আমার কি উচিত? যেটুকু সময় আমার হাতে আছে নিজের কর্ম, নিজের যা কিছু কর্মক্ষেত্র বলি, নিজের পারিবারিক কাজ বলি, সমস্ত কিছু বাদ দিয়েও কিছুটা অবসর সময় যেটা আমার আছে, সেই সময়টুকু অন্তত আমি সেই ছেলেটাকে দেব, যাকে আমি দায়িত্ব নিয়ে এই বাড়িতে নিয়ে এসেছি, তার পড়াশোনা শিখিয়ে তাকে মানুষ করব বলে। তাহলে শুধু কি পড়াশোনার জন্য তাকে স্কুলে ভর্তি করে দিলাম, সে স্কুল যাচ্ছে কিনা খোঁজ নিলাম, ব্যাস এটুকুতেই এনাফ? এটা কি উচিত হয়েছিল বিশ্বম্ভর বাবুর? উচিত কিন্তু ছিল না। আমার মনে হয় বিশ্বম্ভর বাবুর আরও একটু স্নেহশীল হওয়া উচিত ছিল। তার এটা উচিত ছিল যে ফটিককে কখনো কখনো সময় দেওয়া, তার পাশে বসে তাকে জিজ্ঞেস করা যে হ্যাঁ বুঝতে পারছি বাবা, এই পরিবারে তোমার একটু অসুবিধা হচ্ছে, তোমার মামিমা হয়তো অতটা তোমাকে মায়ের মতো স্নেহ করতে পারেন না, কিন্তু তিনি বড়, তাকে সেই রকমভাবে একটু শ্রদ্ধা করে চলো। বা তোমার ভাইয়েরা, ভাইদেরকে আমি বোঝাবো, সেই হিসেবে হয়তো নিজের ছেলেদেরকে কখনো একটু একসাথে কাছে ডেকে বোঝাতেও তো পারতেন। এটা কি হয় মানে না হওয়ার মতো কোনো জিনিস? তোমাদের কি মনে হয়? তোমরাও তো বড় হয়েছো, তোমরাও তো বুঝছো ব্যাপারটা। তোমাদের কি মনে হয় যে বিষমরবাবু চাইলেই কি নিজের ৩টে ছেলের সাথে ফটিকের একটু বন্ধুত্বপূর্ণ মানে ব্যবহার করাতে সক্ষম হতেন না? তিনি চাইলে তো একবার ৪টি ছেলেকে নিয়ে বসতে পারতেন। বা সেটাও যদি না হয় অন্তত আলাদা করে ফটিককে সেই স্নেহটুকু, সেই ভালোবাসাটুকু, মানে যত্নটুকু দিতে পারতেন। তাহলে হয়তো ফটিকের এরকম কষ্ট হতো না। কিন্তু ফটিক যে কষ্টটা পেয়েছে মামার বাড়িতে এসে, সেই মানে মামার বাড়ি ভারী মজা কিলচর নাই, এই যে মানে ছড়াটা আমরা ছোটবেলা থেকে কাটি, এই ছড়ার কিন্তু পুরো উল্টো রীতি এখানে হচ্ছে। মামার বাড়িতে কোনো মজাই নেই, উপরন্তু কিলচর সম মানসিক অত্যাচারে জর্জরিত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই ফটিক চক্রবর্তী। মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা আকার অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। সে পরিষ্কার বুঝতে পারলো যে মামি কিন্তু এই ব্যামোটাকে, অর্থাৎ তার যে এই যে রোগটা হয়েছে, তার এই রোগ বা এই যে জ্বর বাঁধিয়েছে সেটাকে কিন্তু একটা অনাবশ্যক জ্বালাতন স্বরূপ দেখবে, যে একটা কি আবার উটকো জ্বালাতন নিয়ে এলো রে বাবা। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জা বোধ হইতে লাগিল। তার যেন লজ্জা লাগতে লাগলো যে আমি এই অবস্থায় মাকে ছাড়া আর কারো কাছ থেকে স্নেহ পেতে পারি? আমি তো বড় হয়েছি, আমাকে কি মামিমা স্নেহ করতে পারে? মানে তার একটা লজ্জা লজ্জা লাগতে লাগলো। পরদিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকের প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখন ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে, রাস্তায় ১ হাঁটু জল দাঁড়িয়ে গেছে। ২ জন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিতবর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। মামি তাহাকে দেখিয়া বলিলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে এ কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপে আহারাদি হয় নাই, নিজের ছেলেদের সহিত খিটখিট করিয়াছেন। মানে এই যে সারাদিন ধরে একটা ছেলেকে খুঁজে বেড়ানো, তার পিছনে লেগে বেড়ানো, কোথায় গেল ফটিক, কোথায় গেল ফটিক, তারপর পুলিশে ডাক দেওয়া, এই সমস্ত দেখে মামির মেজাজ আর কি খিটখিটে হয়ে আছে, যে দাও না বাবু, ওকে দূর করে দাও না। অন্যের ছেলেকে নিয়ে এরকম কর্মভোগ আমরা করবো কেন? সারাদিন ওর পিছনেই পড়ে আছি, আমাদের নিজেদের ঘর সংসার নেই, আমরা নিজেদের কাজকর্ম ছেড়ে ছুড়ে দিয়ে ওর পিছনে কেন পড়ে থাকবো? যার ছেলে তার বাড়ি পাঠিয়ে দাও না। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। তাহলে কি বলছে? যে আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। বিশ্বম্ভরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। তাহলে এটা সে মানে মোটামুটি সজ্ঞানে বলেছে, সে ভিজে গেছিল, তার জ্বর অত্যন্ত বেড়ে উঠেছে, কিন্তু যখনই বলেছে যে তাকে বাড়ি পাঠিয়ে দাও, এই কথাটা শুনে ফটিক কিন্তু বলছে যে আমি মার কাছে যাচ্ছিলাম, আমাকে ওরা ফিরিয়ে এনেছে।
সমস্ত রাত্রি প্রলাপ বকতে লাগলো। তারপরে এবার যখন বিশ্বম্বরবাবু চিকিৎসককে নিয়ে এলেন, তারপর ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা আমার ছুটি হয়েছে কি? এটা কিন্তু সে জ্বরের ঘোরে প্রলাপ বকছে। যখন জ্বর হয়েছে, জ্বরের ঘোরে তার যেন একটা নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে, তার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছে না, যে কোন সময় কি বলা উচিত সে বুঝতে পারছে না। সে শুধু এটুকু জানে যে সে তার ছুটি হলে সে মায়ের কাছে যেতে পারবে, আর তার মন সব সময়, মন মস্তিষ্ক সর্বদা ওই গ্রামে ছুটে যাওয়ার জন্যই মানে এক পায়ে রাজি এরকম হয়ে আছে। তাহলে সব সময় কিন্তু সেটাই ভাবছে, সে তার মাথার মধ্যে সেই কথাটাই বারবার চলছে যে মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। সেই জন্যই সে মামাকে জিজ্ঞেস করছে, মামা আমার ছুটি হয়েছে কি? এই যে কার্তিক মাসের পুজোর ছুটি হওয়ার কথা ছিল, তখন যে তুমি আমাকে মায়ের কাছে নিয়ে যাবে বলেছিলে, ছুটি হয়েছে কি? সে কিন্তু পুরোপুরি ঘোরের মধ্যে প্রলাপ বকছে। বিশ্বম্ভরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণতপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। তাহলে রুমালে চোখ মুছিলেন, অর্থাৎ তিনি কাঁদছেন, তার এবার দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, তিনি এবার কাঁদতে লেগেছেন যে হ্যাঁ, ছেলেটা একটুও ভালোবাসা পায়নি, সেই জন্য সে এইভাবে আমাদের ঘর ছেড়ে ছুটে মায়ের উদ্দেশ্যে চলে যাচ্ছিল। আর এখন আবার সে জ্বরের ঘোরের মধ্যে প্রলাপে বকছে যে আমার কি ছুটি হয়েছে, মামা আমার কি ছুটি হয়েছে। এই যে ব্যাপারটা, সেটা কিন্তু দেখে সবসময় তার কষ্ট হচ্ছে, তার খারাপ লাগছে। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল, বলিল, মা আমাকে মারিস রে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। এবার ফটিক কিন্তু আবার বিড়বিড় করছে, সে জ্বরের ঘোরের মধ্যে আবারও বলছে। এবার কেমন করে বলছে, সে যেন সেই বিড়বিড় করে বলছে, মা আমাকে মারিস রে মা, আমি সত্যি বলছি মা, আমি কোনো দোষ করিনি। মানে সে যেমন করে যখন মাখনলাল তার ওপর কোনো দোষারোপ করে এবং মা তাকে মারতে আসে, তখন সে মানে সুস্থ অবস্থায় যেমন হয় বলে যে আমি কিন্তু কোনো দোষ করিনি মা, ওহ মেরো না মা, আমাকে মেরো না, উফ। আমি সেইটাই কিন্তু সে জ্বরের ঘোরেতে যেন কাঁদতে কাঁদতে বলছে, কষ্ট পেতে পেতে বলছে যে মা আমাকে মারিস না মা, আমি কোনো দোষ করিনি। পরদিন দিনের বেলায় কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল, নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। সে ফ্যাল ফ্যাল করে কোথাও একটা মানে কোনো দিকে নয়, সে দেয়ালের দিকে যেন চেয়ে আছে, কারো একটা প্রত্যাশা করছে, তার চোখ দেখে মনে হচ্ছে যে সে কারো একটা আশায় আছে। আমরা বুঝতে পারি যে ফটিক তার মায়ের আশায় আছে, যে মা কখন আসবে। সে সেই রকমই তাকিয়ে রয়েছে, দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে পাশ ফিরে শুল। বিশ্বম্বরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদু স্বরে কহিলেন, ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি। এবার এখানে বিশ্বম্বরবাবু কিন্তু তার মনের ভাবটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? তাকে দেখেই বুঝতে পেরেছেন যে ফটিক তার মায়ের আশায় আছে, সেজন্য তিনি বলছেন যে ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি। তাহার পরদিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ। জায়গাটা দাগ দিয়ে রাখবে। অবস্থা বড়ই খারাপ। বিষমবাবু স্তিমিত প্রদীপের রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। স্তিমিত প্রদীপ মানে একটা প্রদীপ যেটা নিভু নিভু হয়ে আসছে, সেই রকম। এখানে দেখো, আসলে এই স্তিমিত প্রদীপ কথাটার মধ্যে দিয়ে লেখক কিন্তু দুটো জিনিসই বুঝিয়ে দিলেন আমাদেরকে। যে এক নম্বর হচ্ছে যে বিশ্বম্বরবাবু একটা স্বল্প প্রজ্বলিত একটা প্রদীপ নিয়ে, যেটা স্তিমিত হয়ে আসছে, আস্তে আস্তে নিভে আসছে, এরকম প্রদীপ নিয়েই প্রত্যাশা নিয়ে বসে আছেন, যে প্রতীক্ষা করছেন। আর তার সাথে সাথে হচ্ছে যে ফটিকের জীবন প্রদীপটাও যেন স্তিমিত হয়ে আসছে, তাই তো? তাহলে দুটো জিনিস এখানে পাবো। প্রদীপের আলো নিভু নিভু, মানে এটা কথ্য ভাষায় আর কি, নিভু নিভু হয়ে আসছে, হয়ে আসা। আর দ্বিতীয়ত হচ্ছে ফটিকের জীবন প্রদীপ আলোরও যেন একই দশা বা একই অবস্থা।
সেই জন্যই তো বলা হয়েছে অবস্থা বড়ই খারাপ, তাই তো? অবস্থা বড়ই খারাপ, সেজন্যই বলা হচ্ছে যে প্রদীপের আলো যেমন নেভু নেভু হয়ে আসছে, ফটিকের জীবন প্রদীপও যেন আস্তে আস্তে স্তিমিত হয়ে আসছে, যেন নিভে আসছে। ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল, এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না। কলকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হয়েছিল। খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে। এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট লাইন। কি বলা হচ্ছে যে যখন ফটিক তার মামার সঙ্গে এই কলকাতায় এসেছিল তখন খালাসিদের জল মাপা দেখেছিল। তারা রশি ফেলে, অর্থাৎ দড়ি ফেলে কতটা জল আছে, ধরো একটা দড়িকে যদি ফেলে দিই, দড়ির কতটা গভীরতা অব্দি জলটা গেল যখন তুলবো তখন বুঝতে পারবো যে আচ্ছা এতটা জল গেছে বা এতটা জল গেছে, একটা আইডিয়া হবে যে কতটা পরিমাণ জল আছে, তাই তো? সেই অনুযায়ী সেখানে নৌকাটাকে ভিড়ানো হবে। তাহলে সেই যে জল মাপার যে কৌশল, সেটা তারা এইভাবে গান গেয়ে গেয়ে করে খালাসিরা, যে এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না। তো সেটা এবার সে জ্বরের ঘোরের মধ্যে ওইটাকে আওড়াচ্ছে। সে যেন এবার তার যে জীবন সমুদ্রের যাত্রাটা সে করছে, যেটা অশেষ, অকুল, যার কোনো তল নেই, সে তার জীবন নদীটাকে নিয়ে যেন সমুদ্রের মধ্যে মিশে যাচ্ছে, যেখানে সে তলিয়ে যাবে, সে কোনো কুল পাবে না, তল পাবে না। তা সত্ত্বেও সে যেন চেষ্টা করছে ওই রকম ভাবে যে এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না, অর্থাৎ সে এক বাও দো বাও করে কোনো মাপের সাথেই সে খাপ খাওয়াতে পারছে না যে কতটা জল সেখানে আছে। জলের গভীরে সে নিমগ্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ তার জীবন প্রায় অবসান হচ্ছে। এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্ভর বহু কষ্টে তার শোকাচ্ছ্বাস নিবৃত করিলে তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চ স্বরে ডাকিলেন, ফটিক, সোনা মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, জাস্ট ও কিন্তু বুঝতে পারছে না। মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিল, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। আস্তে আস্তে পাশ ফিরল, কাহাকেও লক্ষ্য না করিয়া। অর্থাৎ সে তো মায়ের আশায় এতদিন ছিল, তার মা তো তাকে দেখতে আসেনি। সে চেয়েছিল মায়ের কাছে ফিরে যেতে, তাকে কেউ ফিরে যেতে দেয়নি। সে যখন যেতে চেয়েছে তাকে আবারও ফিরিয়ে আনা হয়েছে। হয়তো ফিরিয়ে না আনলে সে কোথাও না কোথাও হারিয়ে যেত। ফটিকের যে হারে জ্বর ছিল, যে হারে সে বৃষ্টির মধ্যে ভিজে কোন রাস্তায় যে কোথায় চলে যাচ্ছিল, হয়তো কোথাও ফটিকের মৃতদেহটাই আমাদের পাওয়া যেত। কিন্তু তাকে ফিরিয়ে এনেছিল বলে সে অন্তত মামার বাড়িতে আসতে পেরেছে, তার মাকে শেষ দেখা দেখতে পেরেছে, বা তার মা তাকে শেষ দেখা দেখতে পেরেছে, এটা বলতে পারি। কারণ ফটিক তো কারোর দিকে তাকায়নি, সে জাস্ট জ্বরের ঘোরের মধ্যে অন্য দিকে তাকিয়েছে, অন্যদিকে তাঁতের দিকে পাশ ফিরেছে, পাশ ফিরে কোনো একটা দিকে তাকিয়েছে, তাকিয়ে বুঝতে পেরেছে যে তার মা তাকে ডাকছে। সেই জন্য সে জ্বরের ঘোরের মধ্যে বলছে যে মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কেন বলল? মা তো এখানে, মা এখন এখন আমাকে বাড়ি নিয়ে চলো মা, এটা বলতে পারতো, তাই তো? কিন্তু সে বলছে যে আমার ছুটি হয়ে গেছে মা, এবার আমি বাড়ি যাচ্ছি। এই বাড়ি কিন্তু সেই গ্রামের বাড়ি নয়, গ্রামের বাড়ি নয়, আসলে পরলোক যাত্রা। আর এই ছুটি মানে স্কুলের ছুটি নয়, জীবন থেকে ছুটি। মানে এই যে জীবন সংগ্রামে ফটিক ছিল, সেই জীবন থেকে সে ছুটি পেয়েছে, এবার সে পরলোক যাত্রা করছে। এই কথাই লেখক ইঙ্গিতে আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন।
ঠিক আছে, আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এবার এখান থেকে আমি কয়েকটা কথা বলে তারপর এক্সারসাইজে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে আমরা সমস্ত বিষয়টা পড়লাম, মানে সমস্ত গল্পটা পড়লাম, গল্প লাইন বাই লাইন তোমরা পড়েছো এবং আমি আরেকবার করে পড়িয়ে দিলাম, তো বুঝতেও পেরে গেছো, কোনো অসুবিধা আশা করছি নেই। এবার এখান থেকে মেন প্রশ্ন যেগুলো সেগুলো আমরা দেখব। তো তার আগে যেটা বলার সেটা হচ্ছে যে গল্পটাকে তোমরা বার কয়েক কিন্তু পাঠ করবে, যেন গল্পের কোনো অংশ তোমাদের থেকে মানে ত্রুটিবশত তোমরা মিস করে না যাও বা ভুলে না যাও। ঠিক আছে, এবার তোমরা কি করবে, এই গল্পটা পড়ে নেওয়ার পর একটা ছক করবে। কিরকম ছক, যে জাস্ট মনে রাখার জন্য যে তুমি কিভাবে গল্পটা পড়েছো। জাস্ট একটা দুটো করে প্যারা লিখবে, গল্পটাকে টোটাল হয়তো 4টে কিংবা 5টা প্যারায় সাজিয়ে নেবে। ঠিক আছে, এরকম ধরো ফার্স্ট একটা প্যারা আমি লিখলাম যে এখান থেকে আমি শুধুমাত্র এইটুকুটা লিখবো যে মাখনলাল ফটিক এবং বাচ্চারা কিভাবে খেলা করছিল। ওই যে শালকাঠের গুঁড়িটাকে তুলে নিয়ে যাওয়া, তাদের খেলা করা, তাহলে সেটা বিষয়ের আমি লিখবো। তাহলে আমি শুধুমাত্র খেলা লিখে রাখছি। ঠিক আছে, এবার দ্বিতীয় যে আমি প্যারাটা করব সেই প্যারাতে আমি হয়তো রাখবো অন্য তার পরবর্তী ঘটনাতে আমরা দেখি বিশ্বম্বর বাবুর আসা এবং ফটিককে নিয়ে যাওয়া। তাহলে মামা প্লাস যাত্রা, এটা লিখে দিচ্ছি, মানে কলকাতা যাত্রা। ঠিক তো, তাহলে মামা এলো, তার সঙ্গে কলকাতা যাত্রা হলো। এটা হয়ে গেল সেকেন্ড প্যারাতে। এবার আসবো থার্ড প্যারা। থার্ড প্যারা, আচ্ছা থার্ড, ফোর্থ আর ফিফথ, আমি 5টা প্যারা বলেছি, 5টা প্যারাতেই আমি বলে দিচ্ছি। তাহলে থার্ড প্যারা গেল এটা। এবার তাহলে কলকাতা গিয়ে এবার আমি কি দেখলাম, সেখানে মামির শাসন, তাই তো, মামির শাসন এখানে দেখলাম যে মামি কিরকম আচরণ করে। আর এই জায়গাতেই আমার আসবে হচ্ছে ওই 13-14 বছরের ছেলেদের ব্যাপারটা। এইখানটা ডট ডট দিয়ে দিলাম, যে জায়গাটায় তোমরা দেখলে যে আমার প্রায় 2টো কিংবা 2.5টা মতো স্লাইডে শুধুমাত্র ওইটারই বর্ণনা ছিল, আর যেখানে প্রায় 4 থেকে 5টা লাইন এমন আছে যেখানে সেম উত্তর হবে। ঠিক, আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে, পুরো একদম বক্স করে করে আলাদা করে বলে দিয়েছি ওই জায়গার সেম উত্তর হবে। তো এই যে মামির শাসন যেখানটা আমি দেখবো, সেখানটাতেই ওই 13-14 বছরের বয়সের ছেলেদের যে বর্ণনাটা লেখক দিয়েছেন, সেখানে মানে আদার্স লোকেরা অর্থাৎ গুরুজনরা তাদের ওপর কেমনভাবে মানে ট্রিট করে, তাদেরকে কেমনভাবে ট্রিট করে বা তাদের ওপর কেমন আশা ভরসা ইত্যাদি রাখে সেই প্রসঙ্গ, প্লাস হচ্ছে যে ছেলেরা নিজেরা তারা গুরুজনদের এই আচরণ দেখে তারা কেমন মনে করে, তাদের মানে প্রতিক্রিয়াটা কীরূপ, এই পোর্শনটা পুরোটা যাবে থার্ডেরতে। তো শর্ট শর্ট করে জাস্ট একটা প্যারার মধ্যে, আবারও বলছি প্যারা মানে বুঝতেই পারছো এরকম না যে ওটা গোটা গল্প লিখছি, জাস্ট হয়তো 7টা-8টা লাইনের মধ্যে তুমি ওই জায়গাটুকু লিখে রাখবে যে এই ঘটনাটা ঘটেছে। তাহলে 3 নম্বর গেল এই প্যারাটা। এবার 4 নম্বরে আসবো, এটা হয়ে গেল মামির শাসন। এবার হচ্ছে আমি দিচ্ছি স্কুলের শাসন, স্কুলের শাসন দিয়ে রাখছি। সে যে স্কুলে যায় তার মতো এরকম খামখেয়ালি মানে পড়াশোনা না জানা বা কম পড়াশোনা করা এরকম ছেলে যে আর একটাও নেই। তারপর শিক্ষক যে তাকে কিভাবে হেয় করে, বাকি ছেলেরা কিভাবে আমোদ পায় তাকে কোনো কিছু খারাপ কিছু বললে। তারপর সে যে বই হারিয়ে ফেললো, বই হারিয়ে ফেলার ফলে তার কীরকম রূপটা হলো সেটা এসে সে কিভাবে মামিকে বলল, এই ব্যাপারটা আসবে স্কুলের শাসন এই জায়গাটায়। ঠিক আছে, তা স্কুল যাওয়া আসা ইত্যাদি। এবার লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে যে ফটিকের এবার সব মানে সব বিষয়বস্তু যা কিছু আছে সেখান থেকে নিয়ে লাস্ট হচ্ছে ফটিকের গ্রামের যাত্রা তথা জীবন ছেড়ে পরলোক গমনের যাত্রা। তাহলে আমি শুধুমাত্র মৃত্যু লিখে রাখছি, মৃত্যু যাত্রা লিখে রাখছি। ঠিক আছে, মৃত্যুযাত্রা লিখে রাখলাম। এখানে হয়তো তোমরা বোর্ডেতে আমার লেখাগুলো খুব একটা বুঝতে পারছো না, তো মুখে বলে দিয়েছি বলে আশা করি বুঝতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমরা ওই যখন অ্যাপ কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে এই এগুলো ডাউনলোড করে নেবে পিডিএফগুলো, তখন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তখন একটু কাছ থেকে দেখে নিও কি কি বলেছি। তাহলে এইভাবে আমরা সামারি করে নেব গল্পটাকে, যাতে প্রত্যেকটা ধাপ আমাদের মনে থাকে, তাহলে কোনো উত্তর আটকাবে না, একটা উত্তরও কিন্তু ভুল হবে না। আর এটা তো তোমাদের মানে কি বলবো গ্রেট গ্রেট অপরচুনিটি যে হচ্ছে এখানে কোনো এমসিকিউ এসএকিউ কিচ্ছু নেই,
যে শর্ট কোয়েশ্চেন মাঝখান থেকে কি যে ছিল ম্যাম, একটা টুক করে ভিতর থেকে খুঁজে খুঁজে একটা দিয়েছে, ভুলে গেছি, ওটা তো অ্যাটেন্ড করতে পারিনি, সেরকম হবেই না, ওভারঅল উত্তর লিখতে হবে। ঠিক, তাহলে এবার এক্সারসাইজে দেখি কি আছে। প্রথম প্রশ্ন দিয়েছি অবস্থা বড়ই খারাপ, এটাও আমি তোমাদেরকে মার্ক করে দিয়েছিলাম যে অবস্থা বড়ই খারাপ। কার অবস্থা কখন বড়ই খারাপ হয়েছিল, তার অবস্থা এরূপ খারাপ হওয়ার কারণ কি। তাহলে এটা আমাদের থাকবে 2+3-এতে। তোমরা তো জানো যে কোয়েশ্চেন যে মার্কস বিভাজন যেটা থাকে সেটা হচ্ছে 2+3 বা 3+2 অথবা পুরোপুরি 5। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্পটিতে বালকদের সর্দার ফটিকের অবস্থা বড়ই খারাপ হয়েছিল। গ্রাম ছেড়ে কলকাতায় মামার বাড়িতে আসার পর শহরের স্বজন বর্জিত বন্দি জীবনে থাকাকালীন সময়ে ফটিকের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। না, এখানটা একটা লাইন আমি অ্যাড করব, আমি একটু অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। সময়ে ফটিকের মানসিক অবস্থার অবনতি এবং তার সঙ্গে অত্যন্ত জ্বরের কারণে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে কি লিখলাম যে গ্রাম ছেড়ে কলকাতায় মামার বাড়িতে আসার পর শহরের স্বজন বর্জিত বন্দি জীবনে থাকাকালীন সময়ে ফটিকের মানসিক অবস্থার অবনতি ঘটেছে এবং তার সঙ্গে অত্যন্ত জ্বর তার ছিল, সেই জ্বরের কারণে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এবার হচ্ছে নেক্সট পার্টে তার অবস্থা খারাপ হওয়ার কারণ কি। মামার বাড়িতে বিশেষ করে মামির ব্যবহার ফটিককে দৈন্য ও হীনমন্য করে দিয়েছিল। সেই সিদ্ধান্ত নেয় যে সে পরের পয়সা নষ্ট করবে না, অর্থাৎ শহর ছেড়ে গ্রামে ফিরে যাবে। সে বুঝতে পেরেছিল যে সে এখানে অনাবশ্যকভাবে এসেছে এবং তার মামা মামির পয়সা নষ্ট করছে, তাই শহর ছেড়ে গ্রামে এসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফটিক মামার বাড়ির পথ না ধরে গ্রামের অচেনা পথে পা বাড়ায়। সারাদিন শ্রাবণের বৃষ্টিতে ভেজার পর সন্ধ্যার সময় পুলিশের দুজন লোক গাড়ি থেকে ধরাধরি করে তাকে মামার বাড়িতে ফিরে নিয়ে আসে। বিশ্বম্বর বাবু যখন ফটিককে কোলে করে অন্তঃপুরে নিয়ে গেলেন তখন তার সারা দেহ ভিজে, সর্বত্র কাদা, চোখ মুখ লাল, জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। ফটিকের জ্বর ক্রমশ বাড়তে লাগলো, সমস্ত রাত্রি সে প্রলাপ বকতে থাকলো। আর রক্তবর্ণ চোখ একেবারে উন্মিলিত করে হতবুদ্ধির মতো তাকিয়ে থেকে মামাকে জিজ্ঞেস করলো, মামা আমার ছুটি হয়েছে কি। এখনো ফটিক মায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলতে লাগলো, মা আমাকে মারিস না মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। পরদিন কিছুক্ষণের জন্য সচেতন হয়ে ফটিকের দৃষ্টি চারদিকে মাকে খুঁজে বেড়াতে লাগলো। ক্রমাগত মানসিক অত্যাচার, মামির অসম্মানজনক কথাবার্তা ফটিককে যখন ক্ষতবিক্ষত করে তুলেছিল, সেই মুহূর্তে সারাদিন বৃষ্টিতে ভিজে শারীরিকভাবেও ফটিক দুর্বল এবং মৃত্যুপথযাত্রী হয়ে পড়ে। এই দুটো লাইন কোনোভাবেই মিস করবে না, ঠিক আছে। এই দুটো লাইন আমি স্টার দিয়ে রাখছি। উত্তরটা লিখতে গিয়ে স্বাভাবিকভাবেই তোমাদের একটা দুটো লাইন নিজেদের মতো হয়ে যাবে। কোনো কোনো জায়গায় হয়তো তুমি পুরোপুরি চেঞ্জ করে দিলে যে ম্যামের এই লাইনটা আমি লিখবো না, আমি নিজের মতো করে ব্যাপারটাকে ব্যাখ্যা করবো। অবশ্যই নিশ্চয়ই করতে পারো, তোমরা নিজের মতো করে লেখো, কিন্তু লাস্ট দুটো লাইনের কিন্তু ভাবনাটাকে বাদ দেবে না। যে মামির অত্যাচার, মামির অসম্মানজনক কথাবার্তা, সেই তার মাঝে পড়ে তার যে মানসিক অবসাদ, তার সাথে সাথে শারীরিক অবনতি, ঠিক আছে, এই জায়গাটা বাদ দেবে না। সেই জন্যই কিন্তু আমি ওই ফার্স্টের পার্টটাই ওটাকে অ্যাড করলাম। বেশ, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়, মানে এই প্রশ্নের উত্তর যেটা ছিল অবস্থা বড়ই খারাপ। কে বলেছিল? ডাক্তার বলেছিল অবস্থা বড়ই খারাপ। সেটাকেও অ্যাড করে দিতে পারো কোনো একটা জায়গায়, যে বিশ্বম্বরবাবু যখন ডাক্তার ডেকে এনেছিলেন ডাক্তারবাবু বলেছিলেন যে ফটিকের অবস্থা বড়ই খারাপ, তো সেইখানটাও অ্যাড করতে পারো। আমি এখানটা লিখে রাখছি, অ্যাড করতে পারো কিসের
ডাক্তারবাবুর বিষয়টি। নেক্সট কোশ্চেন দিয়েছি, বিশ্বম্ভর বাবু কে? ছুটি গল্পে তার ভূমিকা আলোচনা করো। তাহলে এটা 2+3 আছে। বিশ্বম্ভর বাবু কে? রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটির ছোট গল্পে উল্লিখিত বিশ্বম্ভর বাবু সম্পর্কে ফটিকের মামা, যিনি কর্মসূত্রে দীর্ঘদিন পশ্চিমে কাটিয়ে দেশে ফিরে তার ভগিনীকে দেখতে এসেছিলেন। তাহলে কি, প্রথমত হচ্ছে ফটিকের মামা, সে কথা আমরা বললাম। কর্মসূত্রে দীর্ঘদিন ধরে পশ্চিমে কাটিয়েছেন, অর্থাৎ পাশ্চাত্যে কাটিয়েছেন। তারপরে তিনি দেশে ফিরে ভগিনীকে দেখতে এসেছিলেন, অর্থাৎ বোনকে দেখতে এসেছিলেন। তিনি তার স্ত্রী এবং 3 পুত্রকে নিয়ে কলকাতায় থাকেন। বহু বছর পর ভগিনীর সংসারের খবর নিতে এসে বড় ভাগনা ফটিকের শিক্ষার দায়ভারও নিয়ে বসেন। এমনই এক সৎ দয়ালু ব্যক্তি হলেন বিশ্বম্ভর বাবু। ঠিক আছে, তাহলে কি, তিনি 3 পুত্রকে নিয়ে এবং স্ত্রীকে নিয়ে তিনি থাকছেন কলকাতায়, আর বহু বছর পর ভগিনীর সংসারের খবর নিয়েছেন তিনি। নিতে এসে তখন আবার ভাগনা ফটিক, সে যে ভগিনীকে মানে বিরক্ত করে, জ্বালাতন করে, সে কথা শুনে কিন্তু তাদের খবরাখবর নেওয়ার পর নিজে দায়িত্ব নিয়ে নিলেন ফটিকের। হ্যাঁ, সেই দায়িত্বের মধ্যে ত্রুটি অবশ্যই ছিল, যেটা আমরা একটু আগে বর্ণনা করলাম, কিন্তু তিনি নিয়েছিলেন। অন্যান্য মামারা হলে কি নিতে পারতো যে হ্যাঁ আমার নিজের অলরেডি 3টে ছেলে আছে, এরকম সংসার চালাতে হচ্ছে, আবার একটা ছেলের দায়িত্ব আমি নেব কেন? কেউ ভাবতেই পারতো, কিন্তু তিনি নিয়েছেন। ঠিক আছে, তো সেই হচ্ছে বিশ্বম্ভর বাবু। এবার আমি একটা কথা ভুলে যাব বলতে, হয়তো তো আমি মাঝখানে একটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে, যখন আমি বাঘাবাগদির কথাটা তুললাম তখন আমি বলছিলাম যে লেখকের লেখার মধ্যে একটা রীতি রয়েছে। কিরকম রীতি? যে রবীন্দ্রনাথ নিজে যেহেতু জমিদার বংশের ছেলে এবং ভৃত্যদের শাসনে তিনি মানুষ হয়েছেন, ভৃত্যদের কাছে তিনি রামায়ণ শুনতেন, মহাভারত শুনতেন, তাদের সেই রামায়ণের বলি শুনেই তার রামায়ণ শেখা ইত্যাদি কথা তিনি যখন তার জীবনস্মৃতিতে বর্ণনা করেছেন, আমরা সেগুলো জানতে পারি যে তিনি সমস্তটাই কিন্তু মানে জমিদারের ছেলে, মানে জাস্ট জমিদারেরই ছেলে। তার এত এত ঘর আছে, বিভিন্ন জায়গায় তিনি ঘর বানিয়েছেন, বিভিন্ন জায়গায় তাদের জমিদারির জন্য যেতে হতো। তাহলে এই রকম বংশে তিনি যখন নিজে পড়াশোনা করেছেন, তিনিও বিভিন্ন বিদ্যালয়ে গিয়েছেন, এমন না যে কোনো স্কুলে তিনি পড়েননি। কেন বলা হয় পড়েননি? কারণ প্রথাগতভাবে যে ডিগ্রি অর্জন সেটা তিনি করেননি, কিন্তু তিনি বিদ্যালয়ে গিয়েছেন। কোনো জায়গায় 3 মাস, কোনো জায়গায় 6 মাস এইভাবে পড়ে তিনি টিকতে পারেননি, বাড়ি চলে এসেছেন। বাড়ি এসে গেছেন মানে তাই বলে তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে এমনটা নয়। তিনি জমিদার বংশের ছেলে, তাই জন্য তার বাবা কি করেছেন, বিভিন্ন সাবজেক্টের, অর্থাৎ কোনো ভাষা যখন শিখতে চাইছেন সেই রকম বিভিন্ন ভাষার শিক্ষকদেরকে তিনি নিয়োগ করেছেন রবীন্দ্রনাথকে গৃহ শিক্ষক রূপে, তারা এসে পড়াতেন। ঠিক আছে, তাহলে আমরা জানি এই সমস্ত কথা। ম্যাম এগুলো কেন বলছেন সেটা এবার বলুন, তাই তো? তো সেটা বলছি যে রবীন্দ্রনাথের এই সমস্ত বিষয় যেমন আমরা জানি, তেমনই রবীন্দ্রনাথ নিয়ে যারা সমালোচনা করেন, অর্থাৎ যে সমস্ত সমালোচকরা, সাহিত্যিকরা, তারা রবীন্দ্রনাথকে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে থাকেন, তাদের কথা থেকে আমরা জানতে পারি যে রবীন্দ্রনাথের কিন্তু লেখার মধ্যে প্রায় 99% বা তার থেকেও বেশিও বলতে পারি, লেখার মধ্যে কোথাও কোনো জায়গায় নিম্নবিত্ত, হত দরিদ্র, দুঃখ কষ্টে একদম বিপন্ন মানুষের কথা উঠে আসে না। খুব কম আছে যেগুলোতে এইরকম রূপ আমরা দেখতে পাই। বেশিরভাগ সামাজিক যে গল্প টল্পগুলো আছে, গল্প বলো, উপন্যাস বলো, যাই বলো না কেন, সব জায়গাতেই একটা সম্ভ্রান্ত পরিবারের কথা আমরা দেখতে পাই। আমরা এই যে ফটিকের কাহিনীটা পড়লাম, সেখানের মধ্যে দেখো ফটিকের মা একজন বিধবা মহিলা। তার বাড়িতে কে আছে অতটাও আমরা জানতে পারছি না, কিন্তু এটুকু জানি যে তার বাড়িতে তার বাবা নেই, সুতরাং তাদের আয় কোথা থেকে আসছে এ কথা কিন্তু লেখক কোথাও বলেননি। যে ফটিকের মা কারো বাড়ি গিয়ে বাসন মেজে দেয়, কারো বাড়ি গিয়ে কাজ করে দেয়, কিংবা মাঠে গিয়ে জমিতে অন্যান্য মহিলাদের সাথে কোনো ধান বওয়া বা কোনো কাজ করা ইত্যাদি কাজ করেন, কোথাও বলেননি লেখক। উপরন্তু বাঘাবাগদির মতো একটা ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি, যেটা খুব ভালোভাবে ভাবলে আমরা বুঝতে পারছি যে সেটা তাদের বাড়ির ভৃত্য সমকেও। তাহলে একটা বাড়িতে যেখানে কোনো পুরুষ নেই, সেখানে তার মা কোনো জায়গায় দুঃখে কষ্টে আর কি রোজগার করে তাদের সংসার চালাচ্ছে, এমনটা আমরা পাচ্ছি না। সুতরাং রবীন্দ্রনাথ লেখেননি যে তারা ফটিকরা খুব দরিদ্র। অনায়াসেই 2টো ছেলের দায়িত্ব তার মা নিচ্ছিলেন। হ্যাঁ, এবার বলতে পারো মানসিকভাবে ওই যে 2 ছেলের মধ্যে ঝগড়াঝাটি, বড় ছেলে ভালো করে পড়াশোনা করে না, ফটিকটা একটু বেখাপ্পা, ঘুরে বেড়ায়, সেই জন্য তিনি মানে জর্জরিত।
কিন্তু কোনো জায়গায় দুঃখ কষ্ট অভাবে জর্জরিত নন তিনি। ঠিক? তাহলে সেই জন্যই এই সমস্ত বিষয়গুলো দেখেই আমরা বুঝতে পারি যে সমালোচকরা হয়তো ঠিকই লিখেছেন। অবশ্যই তারা আমাদের থেকে অনেক বেশি পড়াশোনা করে রবীন্দ্রনাথের সমস্ত সাহিত্য নিয়ে আলোচনা করেই এটা হয়তো বলেছেন যে রবীন্দ্রনাথের লেখার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা সম্ভ্রান্ত পরিবারেরই উল্লেখ আমরা পাই। আমরা যেভাবে গ্রামের চিত্র পাচ্ছি, আমরা চাইলেই কিন্তু আরও একটু হতদরিদ্র অবস্থা ফটিকদের বলতে পারতাম। তাই তো? বাঘাবাগদি চরিত্রটাকে অন্যভাবে দেখানো যেতে পারত, বৃত্ত হিসেবে নয়। হতে পারত যে তাদের বাড়ির পাশের বাড়ির কোনো একটি ছেলেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে জোর জবরদস্তি ফটিককে মানে ফটিক দাদা বলে সম্বোধন যদি না করতো, কিরে ফটিক তোর মা ডেকে পাঠিয়েছে চল, ও হয়তো বললো না কাকা আমি যাব না, এটুকুও যদি বলে দিত তাহলে বুঝতে পারতাম পাশের বাড়ির কোনো কাকা বা জ্যাঠা যেই হোক না কেন তাকে দিয়ে তার মা ডেকে পাঠিয়েছে। ঠিক? কিন্তু পুরোটা ভালো করে একটু ভেবে দেখবে, এখানে কোথাও কিন্তু ফটিকরা খুব দরিদ্র, হতদরিদ্র আর কি, এইরকম কথা কোথাও বলা হয়নি। আর চক্রবর্তীদের বাড়ি এক বাক্যে সবাই চেনে, তার মানে হচ্ছে চক্রবর্তী মানেই সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবার। ঠিক? তার মানে এই যে বিশ্বম্ভরবাবু তার বোনের যে বিয়ে দিয়েছিলেন, তার মানে সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে বিয়ে দিয়েছিলেন, এবং সেটা বেশ মানে তাদের টাকা পয়সা জমিদারি যাই হোক না কেন ভালোই ছিল। সেই জন্যই ফটিকের বাবা মারা যাওয়ার পরেও তাদের কোনো অভাব অনটন আসেনি। ঠিক আছে? এটা একটা লেখার রীতি হিসেবে আমি বর্ণনাটা করলাম, একটু জেনে রাখা দরকার। তোমাদের হয়তো কোনো সময় উত্তর লিখতে গিয়েও কোনো কাজে লাগতে পারে, সেই জন্য আমি বলে দিলাম বিষয়টা। এবার আসছি আবারও আমাদের টপিকে, যে বিশ্বম্ভরবাবু কে সে কথাটা জানলাম। এবার এই সমস্ত গল্পে বিশ্বম্ভরবাবুর ভূমিকাটা কি ছিল? বিশ্বম্ভরবাবুর ভূমিকা ছুটি গল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোনের অসহায়তা, ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ সম্পর্কে অবগত হওয়ার পর ভাগ্নে ফটিককে তিনি সঙ্গে করে কলকাতার বাড়িতে নিয়ে আসেন। 3টি পুত্রের পিতা বিশ্বম্ভরবাবু ফটিকের খাওয়া পড়া লেখাপড়ার দায়িত্ব নিজের একার আয়ের ওপর নির্ভর করেই কিন্তু গ্রহণ করেছিলেন। কলকাতায় আসার পর মায়ের কাছে যেতে চাইলে মামা ফটিককে আশ্বাস দিয়ে বলেছেন যে স্কুলের ছুটি হোক, অর্থাৎ লেখাপড়ার বিষয়েও তিনি যেমন সচেতন ছিলেন তেমনই ফটিকের সঙ্গে তার মায়ের সাক্ষাতের বিষয়টিকেও তিনি গুরুত্ব দিয়েছেন। তাহলে একদিকে লেখাপড়ার প্রতিও তিনি গুরুত্ব দিচ্ছেন যে হ্যাঁ তার পড়াশোনাটাও দরকার, সেই জন্য বলেছেন যে স্কুলের ছুটি হোক তারপর নিয়ে যাব, তোকে তো আমি পড়াশোনার জন্যই এখানে নিয়ে এসেছি, গ্রামে তো পড়াশোনা ভালো হচ্ছিল না, তাহলে স্কুলের ছুটিটা হোক। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে তিনি পড়াশোনাকেও গুরুত্ব দিচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে যে ফটিকের যে মন মায়ের জন্য কাঁদছে, তাকে যে মায়ের কাছে নিয়ে যাওয়া উচিত, সেই জন্য তিনি বলেছেন যে তারপরে তোকে নিয়ে যাওয়া হবে, সেই রকম আশ্বাসটা দিয়েছেন। বিশ্বম্ভরবাবু কলকাতার বাড়ি থেকে ফটিক নিরুদ্দেশ হওয়ার পর প্রতিবেশীদের বাড়ি গিয়ে তিনি ফটিককে সন্ধান করে বেরিয়েছেন। সারা রাত শ্রাবণের বৃষ্টি উপেক্ষা করে অনুসন্ধান চালানোর পর ব্যর্থ হয়ে তিনি পুলিশে খবর দিয়েছেন। তাহলে তিনি এই শ্রাবণের বৃষ্টির মধ্যে সারাক্ষণ কিন্তু ফটিককে খুঁজে বেরিয়েছেন। এমনটা নয় যে ঠিক আছে ও উচ্ছন্নে যাওয়ার ছেলে, যাক ও তো বাড়িতে এই করে বেড়ায়, বউয়ের কাছ থেকে তো শুনি, একটা ভালো কোনো কাজে নেই, সর্বদা খালি এই নিজের মতো উদাসীন হয়ে বসে থাকা, না পড়াশোনা করে না বাড়ির কোনো কাজ করে, ও যা গেছে গেছে, এরকম কিন্তু নয়। তিনি সারাক্ষণ ওই শ্রাবণের বৃষ্টির মধ্যে খুঁজে বেরিয়েছেন, পরে পুলিশেও খবর দিয়েছেন। সন্ধ্যার সময় পুলিশের সহায়তায় আপাদমস্তক ভিজে কর্দমাক্ত ফটিককে পেয়ে পরম মমতায় বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করিয়া তাকে অন্তঃপুরে লইয়া গেলেন। এটা দেখো, যেহেতু কোটেশন ইউজ করেছি সেই জন্য যা যা আছে পুরোপুরি সেটাই দিয়েছি। তোমরাও এরকম মাঝে মধ্যে উত্তর লেখার মাঝখানে মাঝখানে একটা করে কোটেশন ইউজ করবে, তাহলে উত্তরটা আরও সুন্দর হবে, এবং যিনি পরীক্ষক, যিনি খাতা দেখছেন তোমাদের, তারও কিন্তু ভালো লাগবে যে হ্যাঁ গল্পের লাইনও একটা দুটো মনে রেখেছে এই বাচ্চাটা, তাহলে একে একটু ভালো করে নম্বরটা দেওয়া যাক। 5-5ও পেতে পারো বা 4.5ও পেতে পারো। চিকিৎসার জন্য নিয়ে আসেন ডাক্তার। ফটিক তার ছুটি হয়েছে কিনা জিজ্ঞাসা করলে বিশ্বম্ভরবাবু চোখ মুছে ফটিকের শীর্ণ হাতটি নিজের হাতের ওপর তুলে নিয়েছিলেন। ফটিক যখন বলেছিল যে মামা আমার কি ছুটি হয়েছে, আমি কি বাড়ি যেতে পারবো, এই যে যখন জ্বরের ঘোরে বলছিল, তখন কিন্তু তিনি রুমাল দিয়ে চোখ মুছেছিলেন, এটাও এখানে জিজ্ঞেস করতে পারো। ওই যে রুমাল দিয়ে চোখ মুছে তিনি তার শীর্ণ হাতটাকে নিজের হাতের মধ্যে তুলে নিয়েছিলেন, মানে একটা আশ্বাস দেওয়ার মতো, যে তার হাতটা নিজের হাতে তুলে নেওয়া মানে একটা আশ্বাস দেওয়া, তাই না? ফটিক যখন তার মায়ের প্রত্যাশায় নিরাশ হয়ে নীরবে দেওয়ালের দিকে মুখ করে শুয়েছিল, তখন ফটিকের মানসিক অবস্থা বিবেচনা করে ফটিককে আশ্বস্ত করে মৃদু স্বরে বলেছিলেন, ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি। এখানটাও দেখো একটা কোটেশন ইউজ করেছি। সব দিক দেখলে বিশ্বম্ভরবাবু ছিলেন একজন মানব দরদি আদর্শ মানুষ। ঠিক? তাহলে একদমই ঠিক।
সব দিক থেকে দেখতে গেলে কিন্তু মানে এই যে বিবেচনাগুলো করলাম, সেখানে তিনি মানব দরদী আদর্শ মানুষ হিসেবেই কিন্তু বিবেচিত। নেক্সট, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। এটা আমি পুরোপুরি 5 দিয়ে দিলাম। বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প থেকে আলোচ্য অংশটা গৃহীত হয়েছে। ফটিকের স্কুলের পাঠ্য বই হারিয়ে ফেলা এবং সেই বই কেনার প্রসঙ্গে মামির ব্যবহারে সে বুঝতে পারে যে মামার বাড়িতে, বিশেষত মামির কাছে, সে একটা অনাবশ্যক বিড়ম্বনা মাত্র। স্কুল থেকে ফিরে সেই রাত্রে ফটিকের মাথা ব্যথা করতে থাকে। সে বুঝতে পারে তার জ্বর আসছে। মামি তার এই অসুখকে কিরূপ একটা অনাবশ্যক জ্বালাতন স্বরূপ দেখবে তা সে স্পষ্ট উপলব্ধি করতে পারল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া অপর কারো কাছে সেবা পেতে পারে এমন প্রত্যাশা করতে ফটিকের লজ্জা বোধ করলো। দেখো, যেমনভাবে লেখক বলেছেন সেই রকমই কিন্তু আমরা সেম জিনিস তুলে ধরছি, কিন্তু নিজের ভাষায়। আমরা সাধু ভাষায় পুরোটা তুলে ধরতে পারবো না, তাই জন্য একটু নিজের ভাষায়, একটু চলিত ভাষায় ওই ব্যাপারটাকেই জাস্ট বর্ণনা করে করে যাচ্ছি। সুতরাং প্রবল বৃষ্টি মাথায় করে সে বাড়ির উদ্দেশ্যে মায়ের কাছে যাওয়ার জন্য পা বাড়ায়। এবার সে প্রবল বৃষ্টি মাথায় করেও সে মায়ের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। সারাদিন ফটিকের সন্ধান করতে অনেক লোকজনকে অনর্থক অনেক ভিজতে হলো। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় 2 জন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বিশ্বম্ভরবাবুর নিকট উপস্থিত করলেন। ফটিককে যখন বিশ্বম্ভরবাবু কোলে করে অন্তঃপুরে নিয়ে গেলেন, তখন তার আপাদমস্তক ভিজে গেছে। অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত। আপাদমস্তক মানে নিশ্চয়ই জানো, যে জানো না তার জন্য লিখে দিচ্ছি। পা থেকে মাথা পর্যন্ত ভিজে, সর্বাঙ্গে কাদা, মুখ চোখ লাল হয়ে গেছে। মামি ফটিককে দেখে পুনরায় বিরক্তি প্রকাশ করে বললেন, কেন বাবু, পরের ছেলেকে নিয়ে এ কর্মভোগ, দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। দেখো, এই জায়গাটাও আবার কোটেশন ইউজ করেছি, আলাদা কালার দিয়ে দিয়েছি। অসুস্থ, সারাদিন অনাহারী ফটিককে দেখে মামির এই বিরক্তি প্রকাশ ফটিকের অন্তরে কাঁটার মতো বিদ্ধ হয়। সে মনে করে তার বাড়ি ফিরে যাওয়া উচিত। সে সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। মামা পুলিশের সাহায্যে তাকে ফিরিয়ে না আনলে সে বাড়ি ফিরতে না পারলেও এই বাড়িতে আর কখনো ফিরতো না। সে কিন্তু একদম সে বুঝতে পারে যে তার মামি তো তাকে এমনিতে সারাদিন গঞ্জনা করতেই থাকে, তার উপর এইরকম মানে জ্বরের অবস্থায় সে বাড়ি চলে যাচ্ছিল, এই অবস্থায় তাকে যে ফিরিয়ে এনেছে, তা সত্ত্বেও তার মামি এরকম কথা বলছে, কটু কথা বলছে। তখন কিন্তু তার মনে হয় যে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, তার বাড়ি চলে যাওয়াই উচিত ছিল, কিন্তু শুধুমাত্র মামা তাকে পুলিশের সাহায্যে ফিরিয়ে আনলো তাই। যদি না আনতো, যদি আমি বাড়ি পৌঁছাতে নাও পারতাম, অন্তত এই বাড়িতে আর তো ঢুকতাম না, এই বাড়ির লোকের মানে কষ্টের আর কি হতাম না, কারণ হতাম না। তাকে দেখে মামির বিরক্তি প্রকাশের উত্তরে ফটিক অশ্রু সজল নয়নে জানিয়ে দিয়েছিল, আমি মার কাছে যাচ্ছিলাম, আমাকে ফিরিয়ে এনেছে। তাহলে ফটিক কিন্তু সে জানিয়ে দিচ্ছে তার মাকে, মামিকে কষ্টে মানে দুঃখ কষ্ট তার অশ্রু সজল নয়নে সে জানাচ্ছে যে আমি তো মায়ের কাছেই চলে যাচ্ছিলাম, আমাকে তো এরাই ফিরিয়ে আনলো, আমি তো তোমাকে জ্বালাতন করতে চাইনি। আচ্ছা, 3টে প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং আরো 3টি প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, এটা হোমওয়ার্ক হিসেবে। ঠিক আছে, এটা তোমাদের হয়ে যাবে হোমওয়ার্ক। কিরকম একটু বলে দিই। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে কোন সময় পথের কুকুরের মতো হয়ে যায় তার ভাবখানা? এটা তোমরা দেখলে যে যখন এই 13-14 বছরের বয়সের কোনো একটা ছেলে, সে কারো কাছ থেকে কোনো রকম স্নেহ পায় না, সে চায় কারো কাছ থেকে স্নেহ পেতে, কারো সখ্যতা লাভ করতে, কিন্তু সবাই সেটাকে মানে এড়িয়ে চলে, কেউ চায় না সেইভাবে তাকে স্নেহ করতে, ভালোবাসা দিতে। এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে তার ভাবখানা এই পথিকের হচ্ছে এর মতো প্রভুহীন পথের কুকুরের মতো হয়ে যায়। তো এই ব্যাখ্যাটা আমি তোমাদেরকে বলেও দিয়েছি, যে জায়গায় আছে সেই লাইনটা ওখান থেকে করবে। দ্বিতীয়ত আছে মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুগ্রহের মতো প্রতিভাত হইতেছে। কোন প্রসঙ্গে ফটিকের এইরূপ ধারণা, সেই এটাও আমি লাইন বলে দিয়েছি, এই সেম টাইপের বিষয় এখানে আসছে। তারপরে বলা হচ্ছে 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। এটাও, এটা আর এটা তো একদমই সেম। ঠিক আছে।
এই 3টে লাইন, মানে লাইনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। আর আদার্স হোমওয়ার্কের জন্য তো ক্লাস পিপিটিটা ফলো করবেই। যে যে মেন ওই 4টে লাইন বলে দিয়েছিলাম, এই দুটো তার মধ্যে দুটো, আরও দুটো লাইন আছে যেগুলো সেম উত্তর হবে, উত্তর একই, একটা উত্তর তৈরি করবে, 4টে কোয়েশ্চেনের উত্তর একই হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। আর এই দুগ্রহের মতো প্রতিভাত হয়েছে, এটা ওই একটু আগে থেকে জাস্ট বলবে, যেহেতু অনাবশ্যক তার এই পরিবার বৃদ্ধি, তার মামির যে 3টি ছেলেকে নিয়ে তার বাড়িতে মানে নিজের ঘরকন্যা করা, তার মাঝখানে ফটিকের মতো অশিক্ষিত একটি 13 বছরের ছেলে সেখানে চলে আসা, এবং তার এই যে ক্রিয়াকর্ম, যেটা মামিকে হয়তো পোয়াতে হচ্ছে একটা মায়ের মতো করে, সেই সমস্ত আর কি কর্মের জন্য তাকে দুগ্রহের মতো মনে হয়েছে, বা একটা খারাপ গ্রহ যেমন করে সবকিছু গ্রাস করে নেয়, ঠিক সেই রকম মনে হয়েছে, খারাপ কিছু মনে হয়েছে। এই জায়গাটা একটুখানি বর্ণনা করবে এটাতে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে একটুখানি আলাদা, আর বাকি দুটো হয়ে যাচ্ছে একই। তো এটা আমি স্টার জাস্ট দিয়ে রাখছি, কারণ এটা এই লাইনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। ওকে, আচ্ছা, আর কি পড়বে? আর পড়বে হচ্ছে ফটিক চরিত্র। বিশ্বম্ভর বাবুর চরিত্র বর্ণনা হয়েই গেল। আমি যেটা দিয়েছি বিশ্বম্ভর বাবু কে, তিনি এই সমগ্র গল্পে কিভাবে উপস্থিত হয়েছেন বা ইত্যাদি, যে প্রশ্নটা দিলাম সেই প্রশ্নটার দ্বারাই তোমরা বিশ্বম্ভর বাবুর চরিত্রটাও পেয়ে যাচ্ছ। আর এখানে আমরা পড়বো ফটিক চরিত্র। ফটিকের চরিত্র বর্ণনার মধ্যে কি কি পড়তে পারি? ফটিকের চরিত্র বর্ণনার মধ্যে প্রথমত সে বন্ধু বৎসল, ঠিক তো? সে বন্ধু বৎসল, বন্ধুদের নিয়ে খেলাধুলা করতে ভালোবাসে, সেই জন্যই সে বো বো করে ঘুড়ি উড়িয়ে বেড়ায়, তারপর ওদের সাথে সেই কাঠ নিয়ে যে খেলা করছিল, এটা একটা। দ্বিতীয়ত, সে স্নেহপরায়ণ। কেন স্নেহপরায়ণ? কারণ সে চাইলেই, আচ্ছা আমি একটা একটা করে বলছি যখন লিখেই দিই। 1 নম্বর হচ্ছে বন্ধু বৎসল, 2 হচ্ছে স্নেহপরায়ণ। কেন স্নেহপরায়ণ বলছি? কারণ হচ্ছে যে সে চাইলেই মাখনলালকে সেই ওই যে গাছের গুঁড়ির ওপর বসার সময় তাকে চড় মারতে পারতো, কিংবা কিছু একটা তার নামে অভিযোগ করে কিছু খারাপ কিছু বলতে পারতো, কিন্তু কিছুই সে করেনি। ঠিক আছে, তাহলে এই যে তার যে সহৃদয়তা বলতে পারো, তার হচ্ছে মাখনলালের প্রতি যে ভালোবাসা বলতে পারো, এই ব্যাপারটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। আর এবার যেটা হচ্ছে বন্ধুবৎসল স্নেহপরায়ণ গেল। 3 নম্বর হচ্ছে আগ্রহী। সে যখনই মামা বলেছে যে কলকাতা নিয়ে যাবে, বা মা বলেছে যে কলকাতা নিয়ে চলে যাওয়ার কথা, তখন সে কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। তার রাতে ঘুম হচ্ছে না, কখন যাব, কবে যাব, এরকম আগ্রহ প্রকাশ করছে। আর সে আবারও স্নেহপরায়ণ বলেই হয়তো সে যে কলকাতা চলে যাচ্ছে, তার লাটাই ঘুড়ি ইত্যাদির কি হবে সেটা সে কিন্তু তার ভাই মাখনলালকে দিয়ে যাচ্ছে। সেই স্নেহপরায়ণতাও দেখতে পাচ্ছি, তার আগ্রহী মনোভাবও দেখতে পাচ্ছি। 4 নম্বর হচ্ছে কি বলতে পারি, মানে সে সবকিছু বুঝতে পারছিল, যেহেতু যে তার মামিরা তার উপর অসন্তুষ্ট বা ইত্যাদি, তার সত্ত্বেও সে সবকিছু মুখ বুজে সহ্য করছিল। এই ব্যাপারটাকে বলার সময় তার কি গুণ আমরা বলতে পারি, মানে বৈশিষ্ট্য? বন্ধু হচ্ছে স্নেহপরায়ণ, আগ্রহী, আর কি বলা যেতে পারে? হুম, ধৈর্যশীল বলা যেতে পারে একটা। ধৈর্যশীল কেন? কারণ সে তো তার মামির কাছ থেকে বহু গঞ্জনা দুঃখ কষ্ট পাচ্ছিল, তা সত্ত্বেও কখনো মামির সঙ্গে খারাপ ব্যবহার, কিংবা ভাইগুলোর সাথে খারাপ ব্যবহার কখনো কিন্তু করেনি। সে ধীর স্থিরভাবে মামির কাছে মানে অনুনয় বিনয় করেছে, মামার কাছে খুব ভয়ে ভয়ে সাহস সঞ্চার করে তবে গিয়ে জিজ্ঞেস করেছে যে কবে বাড়ি যাব। মামির কাছেও ভয়ে ভয়ে বলেছে যে বই হারিয়ে ফেলেছি। তাহলে সে ধৈর্যশীল, এবং সে মানে বলতে পারি যে অনেকটাই ভীরু প্রকৃতির। ভীরুটা আমি লিখছি না, কারণ শেষমেশ সে সাহস দেখিয়ে ঘর ছেড়ে বেরিয়েই গিয়েছিল, তাহলে সেই জায়গাটা এটা ধৈর্যশীলতা, ওটা দিয়ে দিলাম। দেন হচ্ছে সাহসী। সে সাহসী কারণ সে পেরেছিল যে যে গৃহে আমার কোনো ভালোবাসা বা কোনো কিছুই প্রাপ্তির কোনো যোগ নেই, সেই গৃহ আমার ছেড়ে দেওয়াই শ্রেয়।
সেই ভেবে সে ওইটুকু বয়সে কিন্তু সে জানে না যে কোন দিক দিয়ে বাড়ি যেতে হয়, কোন দিক দিয়ে, তার গ্রামের নাম যদিও এখানে বলা নেই, তো যাই হোক, তাহলে কলকাতা থেকে কোন পথে গেলে তবে সে তার মায়ের কাছে, তার গ্রামেতে ফিরে যেতে পারবে সেটা সে জানে না। তা সত্ত্বেও তার আত্ম অভিমান এই কথাটা যেন বলতে তাকে বাধ্য করেছিল বা কাজ করতে সাহায্য করেছিল যে না, এই বাড়িতে কেউ আমাকে স্নেহ করে না, ভালোবাসে না, সুতরাং আমার এই বাড়িটা ছেড়ে চলে যাওয়াই ভালো। তাহলে সাহসী এবং আত্মাভিমানী। ঠিক। এই 5টা দিয়ে ব্যাখ্যা করলে হয়ে যাবে। শেষমেশ তার মৃত্যু, সেখানেও কিন্তু সে মানে দুঃখ কষ্ট, সেই তার আত্মাভিমান থেকেই দুঃখ কষ্টের প্রকাশটা হয়েছে, সেই জন্যই সে বলেছিল যে আমি চলে যাচ্ছিলাম, ওরা আমাকে ফিরিয়ে নিয়ে এসেছে। ঠিক আছে, মোটামুটি এরকম ভাবে ব্যাখ্যা করতে পারো। আদার্স যদি তোমাদের কাছে কোনো হেল্প বুক থাকে, সেখানে যদি আদার্স কোনো বিষয় দিয়ে ব্যাখ্যা করা থাকে, অবশ্যই সেগুলোরও হেল্প নিয়ে লিখতে পারো। আমার জাস্ট এই মুহূর্তে যে কটা মাথায় এলো আমি লিখে দিলাম। হতে পারে যে কোনো জায়গায় তুমি এই পয়েন্টগুলোকে বাদ দিয়ে অন্য রকম করে পয়েন্ট করলে, বিষয়টা ব্যাখ্যা করলে করে অন্য পয়েন্ট দিয়ে লিখলে অবশ্যই লিখতে পারো। ঠিক আছে, কোনো ব্যাপার না, সেটা সেটা তোমাদের ওপর সম্পূর্ণ। আর মোটামুটি যেগুলো বললাম আশা করছি সমস্ত কিছু তোমাদের কাজে লাগবে এবং তোমাদের আগামী দিনে অর্থাৎ পরীক্ষার সময়ে এগুলো অনেক অনেক হেল্প করবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার পুরো ক্লাসটাকে দেখার জন্য। যেহেতু রেকর্ডেড, হ্যাঁ লাইভ হলে দেখতে ভালোই লাগে ম্যামদের সাথে স্যারদের সাথে জুড়ে থাকতে, কিন্তু রেকর্ডেড দেখতে একটু হলেও তো বোর লাগে আমাদের। কিন্তু জানি যে যখন আমাদের পড়াশোনার মন থাকে, যখন আমাদের জানার ইচ্ছাটা থাকে, তখন রেকর্ডেড হোক বা লাইভ হোক কিচ্ছু যায় আসে না, আমাকে পড়তে হবে, রিভিশন করতে হবে, সেই মন নিয়ে আমরা পড়তে বসে যাই। আর স্যার কিংবা ম্যাম যেই হোক না কেন, যিনি পড়াচ্ছেন তার লেখা মানে তার পড়ানো আমরা শুনতে থাকি। তো স্বাভাবিকভাবেই তোমরাও যে শুনেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে আবার পরের সেশনে।